হান্নান মাসুদ ফোন দেয়, তখন ফোন দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে ভাই এখন কি আন্দোলন কন্টিনিউ করতে পারবো কিনা। তখন আমি বললাম হচ্ছে আন্দোলন অবশ্যই কন্টিনিউ করতে পারবো, যদি তোমরা না পারো আমার থার্ড ডে রেডি আছে, আমি আন্দোলন কন্টিনিউ করবো। কিন্তু আমরা বললাম আমরা একজন থাকলে আমরা একাই আন্দোলন চালিয়ে যাব। ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম শাকিল, তাকে বলি এবং সে তার জনশক্তিদেরকে ওখানে পাঠায় হাসপাতালের বাইরে এবং ভিতরে অবস্থান করার জন্য, যেন তাদেরকে যেন কেউ ধরে নিয়ে যেতে না পারে। প্রত্যেকটা সেকেন্ডের সাথে আমরা কানেক্টেড ছিলাম, প্রত্যেকটা সেকেন্ড, হাজারো গল্প এই জুলাইয়ের। এবং এখানে আবার এটা বলতে, এটা আমাদের কোনো ব্যক্তিগত এখানে ক্যারিশমা না, এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই বিপ্লব নিয়ে প্যান ভিশন টেলিভিশনের বিশেষ আয়োজন লাল জুলাইয়ের গল্পে আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জুলাই বিপ্লব আমাদের ইতিহাস পরিবর্তনের এক প্রেক্ষাপট। জুলাই বিপ্লব আমাদেরকে নতুন বাংলাদেশ নির্মাণের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট তৈরির একটা বিশাল যজ্ঞ। অস্বীকার করা যাবে না, আমাদের তারুণ্য দেখিয়ে দিয়েছে যে কিভাবে ফ্যাসিজমের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে হয়, বুক পেতে দাঁড়াতে হয়। তবে হ্যাঁ, নেতৃত্ব একটা বড় ব্যাপার। কিন্তু হ্যাঁ, কেউ সামনে থেকে এসেছে, কেউ বা পেছন থেকে কড়া নেড়েছে। আর ওই নেতৃত্বের মধ্যে অন্যতম যিনি ছিলেন, তিনি আমাদের আজকের এই আয়োজনে আমাদের সাথে আছেন, আমাদের সবার প্রিয় আবু সাদিক কায়েম। আমাদের আবু সাদিক কায়েম, যাকে নিয়ে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই, কারণ এই জুলাই বিপ্লবের অন্যতম একজন অগ্রনায়ক হচ্ছেন আমাদের এই আবু সাদিক কায়েম, আমাদের সাদিক কায়েম। সাদিক কায়েম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে আমাদের আজকের এই আয়োজনে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। আপনার কাছ থেকে অনেক গল্প শুনবো, বিশেষ করে লাল জুলাইয়ের গল্প আমাদের আজকের এই অনুষ্ঠানটার নাম। আপনার জায়গা থেকে ঠিক কোন দিন আপনার মনে হলো বা কোন প্রেক্ষাপটে আপনার মনে হলো যে এই আন্দোলনটাকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো বা সেই সোনালী সূর্যটা ধরা দিলেও দিতে পারে? প্যান ভিশন টিভিকে অসংখ্য ধন্যবাদ লাল জুলাইয়ের গল্প শীর্ষক এই ধরনের অসাধারণ আয়োজন করার জন্য। জি জি, আপনারা সবাই জানেন গত 16 বছরে বাংলাদেশের সকল মানুষরা জুলুমের শিকার ছিল। এখানে ফেসিবাদী শাসন ব্যবস্থা ছিল। খুনি হাসিনা এদেশের মানুষের উপর যত ধরনের নির্মম নির্যাতন নিষ্পেষণ করা দরকার সব ধরনের জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছে। গত 16 বছর ধরে আমরা চেষ্টা করছিলাম একটা সর্বদলীয় ঐক্যের মাধ্যমে খুনি হাসিনার পতন নিশ্চিত করার জন্য। জি, সে আলোকে আপনি দেখতে পাবেন 13 সালে 14 সালে অসংখ্য আন্দোলন হয়েছে, 18 সালে 19 সালে অনেকগুলো আন্দোলন করেছি এবং পরবর্তীতে 2023 সালে অনেকগুলো আন্দোলন হয়েছে। কিন্তু এই আন্দোলনের মধ্যে যে একটি ঐক্য হওয়ার কথা, সর্বদলীয় ঐক্য, সেটা আমরা দেখতে পাইনি। আন্দোলন শুরু হওয়ার পরে বিএনপি এক ধরনের আন্দোলন করে, জামাত এক ধরনের আন্দোলন করে, শিবির এক ধরনের আন্দোলন করে, ছাত্রদল আন্দোলন করে, বামপন্থীরা আন্দোলন করে, কিন্তু সকল গ্রুপকে একসাথে নিয়ে যে একটি আন্দোলন হওয়া, সে আন্দোলন আমরা দেখতে পাইনি। এবং 23 সালে শুরু থেকে আমরা চেষ্টা করছিলাম, আমি যেহেতু তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ছিলাম, সকল গোষ্ঠীকে সাথে নিয়ে, সকল রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে একটি সর্বদলীয় ঐক্য করার জন্য। এবং সেজন্য তখন যতগুলো অংশীজন ছিল সবার সাথে তখন আমরা আলাপ করেছিলাম। এই ক্যাম্পাসের যারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট ছিল তাদের সবার সাথে আমরা আলাপ করছিলাম। এবং ওই সময়ে অনেকগুলো ছাত্র ঐক্যের প্ল্যাটফর্ম হয়েছিল, কিন্তু এই সময় শিবিরকে বাদ দিয়ে ছাত্র ঐক্য করা হয়েছে। যে কারণে প্ল্যাটফর্ম ওটা শুধু নাম সর্বোচ্চ হয়েছিল। একটা কর্মসূচি করছে, কর্মসূচিটা সর্বোচ্চ 1 থেকে 150 মানুষ হয়েছিল। তো পরবর্তীতে ইসলাম ছাত্র শিবিরের আমরা নিজস্ব প্ল্যাটফর্ম থেকে তখন ফেসিবাদ বিরোধী হাসিনার পতনের দাবিতে 2023 সালে অনেকগুলো আমরা আন্দোলন সংগ্রাম কর্মসূচি করেছি। তো সর্বশেষ 28 অক্টোবর 2023 সালে আপনার মনে থাকার কথা, যখন আমরা মতিঝিলে একত্রিত হয়েছিলাম, একই সাথে বিএনপি একত্রিত হয়েছিল, ওই কর্মসূচিতে, ওই সমাবেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং খুনি হাসিনার পেটো বাহিনী নির্মমভাবে ওইখানে হামলা করে এবং হামলার পরিপ্রেক্ষিতে ওই সমাবেশ একদম বিঘ্ন হয়ে যায়। তো পরবর্তীতে সারা দেশে গণঅ্যারেস্ট, গণগ্রেফতার শুরু হয়। ফেসিবাদের মুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণের যে একটা আকাঙ্ক্ষা সবার মধ্যে ছিল, পরবর্তীতে দেখা যায় সবার মধ্যে এক ধরনের হতাশা কাজ করছিল। তো এর পরবর্তীতে 2024 সালে 7 জানুয়ারি একটা ডামি নির্বাচন হয়। ডামি নির্বাচনের পরবর্তীতে খুনি হাসিনা আবার ক্ষমতায় আসে। ক্ষমতা আসার পরে সে তার ক্ষমতাকে আরো দীর্ঘস্থায়ী করার জন্য বিভিন্নভাবে সে প্ল্যান পরিকল্পনা করতে থাকে। এবং ওই সময় আমরা চেষ্টা করছিলাম, খুনি হাসিনা ক্ষমতা আসলেও
আমাদের কাছে দৃঢ় কনফিডেন্স ছিল যে এই খুনি হাসিনা টিকবে না, সে তার পতন সুনিশ্চিত। তো সে কারণে আমরা তখনও সকল দলের সাথে তখন বসছিলাম এবং ফেসিবাদ বিরোধী একটি ঐক্য করার জন্য আমরা চেষ্টা করছিলাম। এবং ওই সময়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আমরা এই ক্যাম্পাসে অনেকগুলো আন্দোলন করেছি। তখন ঢাকা ইউনিভার্সিটিতে ট্রান্সজেন্ডার ইস্যু কোটা চালু করা হয়েছিল, এটার প্রতিবাদে আমরা অনেকগুলো কর্মসূচি করেছি। এবং পরবর্তীতে আপনারা জানেন 2024 সালের 5 জুন খুনি হাসিনা কোটা পুনর্বহাল করে। তো যখন কোটা পুনর্বহাল করার যেদিন কোটা পুনর্বহাল করেছে সেদিনেই ক্যাম্পাসে যত ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট আছে সবার সাথে আমরা যোগাযোগ করি। ওদিন আমার সাথে মাহমুদ আলমের কথা হয়, নাহিদ ইসলামের কথা হয়, আসিফ মাহমুদের কথা হয়। এর বাইরে এখানে আরো ইন্ডিপেন্ডেন্ট কিছু অ্যাক্টিভিস্টরা তারা আন্দোলনের নামে মুসাদ্দিক, এবি জুবায়ের, তারপর হচ্ছে জালাল, এরপর বিপি নুরুল হক নুরের একটা গ্রুপ, তখন তারা আন্দোলন নামে রাজু ভাস্কর্যে যতগুলো গ্রুপ ক্যাম্পাসে তারা আন্দোলন করার জন্য সংহতি প্রকাশ করে সবার সাথে আমরা যোগাযোগ করি, সবার সাথে আলাপ হয় এবং আমরা সিদ্ধান্ত নিই এই আন্দোলনে আমরা শুরু থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। তো বিগত সময়ে যেহেতু অনেকগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে এবং এই আন্দোলন সংগ্রামগুলো বারবার রাজনৈতিক ব্যানার থাকবে, হ্যাঁ বারবার যেহেতু ব্যর্থ হয়েছে এবং ব্যানার দিয়ে যখন ব্যর্থ হয়েছে করার কারণে, ব্যানার নিয়ে যাওয়ার কারণে, এই আদর্শিক দ্বন্দ্বের মধ্যে পড়ে যাওয়ার কারণে এই আন্দোলন সংগ্রামগুলো বারবার ব্যর্থ হয়েছে। এটা যে গণমানুষের বা সবার আন্দোলন এটাকে প্রমাণ করবার জন্য আপনারা ব্যানার বিহীন একটা আমরা তখন করলাম এই আন্দোলনটাকে আমরা সার্বজনীন করলাম। মানে এখানে আমরা কমন গোল নিয়ে যাব, গ্রেটার পারপাস নিয়ে আমরা কাজ করব এবং শিক্ষার্থীরা যেন স্বতঃস্ফূর্ততার সাথে এখানে এঙ্গেজ হয় সেই জায়গায় আমরা ফোকাস দেব এবং এটা সেন্টার পয়েন্ট হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সাথে আমরা যে বিষয়টা আমরা তখন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, আমরা এখানে শব্দের খেলা খেলার চেষ্টা করব। কারণ বিগত সময়ে যেটা হয়েছে অনেক বেশি হরতাল, অবরোধ, আন্দোলন, সংগ্রাম এগুলো হওয়ার কারণে এগুলোর প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে, সবগুলো ফেল করছে। লাগাতার হরতাল দেওয়া হয়েছে কিন্তু হরতাল কর্মসূচি মানে টিপিক্যাল যে আন্দোলনের সিস্টেমগুলো ছিল, অবরোধ দেওয়া হয়েছে, অবরোধগুলো ঠিকঠাক মতো হচ্ছে পালন করা যায়নি। পরবর্তীতে এই যে ঈদের পরে আন্দোলন যখন সবাই বলে তখন হাসাহাসি করতো, হরতাল অবরোধের কথা বললে সবাই হাসাহাসি করতো। তো সে কারণে আমরা বললাম আমরা এই কর্মসূচিগুলো দিব কিন্তু এগুলো ভিন্ন নামে দিব এবং আমরা শব্দের খেলা খেলার চেষ্টা করব এবং এখানে আমরা কেউ ব্যানার নিয়ে যাব না, সবাই আমরা ব্যানারহীন কমন গোল নিয়ে আমরা আন্দোলনে সম্পৃক্ত হব এবং এটাকে আমরা পলিটিসাইজ করব না। কারণ পলিটিসাইজ করলে তখন সাধারণ শিক্ষার্থীরা যে স্বতঃস্ফূর্ততার সাথে আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে তারা সম্পৃক্ত হবে না। তো সেই আলোকে 5 জুন থেকে আন্দোলন শুরু হলো, সেন্ট্রাল লাইব্রেরি থেকে আন্দোলন চললো। এরপর হচ্ছে প্রতিদিন আমরা সেন্ট্রাল লাইব্রেরি ওখানে একত্রিত হতাম এবং ওই আন্দোলনের পলিসি মেক করা এবং লজিস্টিক সাপোর্ট দেওয়া, এই সব কিছুর জন্য আমাদের বিভিন্ন লেয়ার আমরা কাজ করতাম। আমাদের ফিল্ড লেভেল এক্সিকিউশনের জন্য জায়েদুল হক ছাত্র অধিকার সম্পাদক ছিল, সে সমন্বয় করতো। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান, ছাত্র শিবিরের সেক্রেটারি সাইদ মোহাম্মদ ফরহাদ ভাই, ওনারা হচ্ছে ফিল্ড লেভেলে সমন্বয় করতো এবং অন্যান্য যে সমন্বয়ক ছিল তাদের সাথে কোঅর্ডিনেশন করতো। এইভাবে মোটামুটি আন্দোলন হচ্ছিল, অর্গানিকলি আমরা এঙ্গেজ করছিলাম এবং এর মধ্যে কুরবানি ঈদের ছুটি চলে আসে। যখন কুরবানি ঈদের ছুটি চলে আসে তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ঈদের পরে, কুরবানি ঈদের পরেই জুলাইয়ের শুরু থেকে আন্দোলনটাকে আমরা স্বতঃস্ফূর্ততার সাথে, মানে বাস্তবিক অর্থেই আসলে ঈদের পরে আন্দোলনটা হবে, হ্যাঁ স্বতঃস্ফূর্ততার সাথে আন্দোলনটাকে আমরা এঙ্গেজ করব। তো পরবর্তীতে ঈদের পরে জুলাই মাস শুরু হলো, জুলাইয়ের শুরু থেকেই আমরা চিন্তা করলাম এই আন্দোলনটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা দরকার। এর আগে কোনো প্ল্যাটফর্ম ছিল না, শিক্ষার্থীরা আসতেছে, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টরা আসতেছে, পলিটিক্যাল ছাত্র সংগঠনগুলো আসছে এবং সবাই এঙ্গেজ হচ্ছে, সবাই আন্দোলন করতেছে, কিন্তু এটা কোনো অর্গানোগ্রাম নাই। তো তখন এটা নিয়ে মাহমুদ আলমের সাথে আমার দীর্ঘ আলাপ হচ্ছে। মাহমুদ আলম তখন বলছিল আমরা সভাপতি, সেক্রেটারি, উপদেষ্টা, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এই ধরনের আমরা প্যাটার্ন রাখবো কিনা। তখন ছাত্র উপদেষ্টা মাহমুদ আলম, তখন তার সাথে এটা নিয়ে আমার লম্বা আলাপ হয়। আমি বললাম যদি এখানে আমরা সভাপতি, সেক্রেটারি অথবা হচ্ছে উপদেশ, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য তাহলে এর মধ্যে বিভাজন তৈরি হবে, কে কার মানবে। ধরেন এখানে যারা আসছে ঠিক আছে সবাই সমসাময়িক বয়সে, এখানে হাসনাত সার্জিস একই বেসের, নাহিদা একই বেসের, আরো অনেকেই আছে। তো এইভাবে যদি আমরা হচ্ছে সভাপতি, সেক্রেটারি করি তাহলে সভাপতি তো আমি 10 জনকে করতে পারবো না, অথবা হচ্ছে আহ্বায়ক দিলে তো আমি 10 জনকে আহ্বায়ক করতে পারবো না। তখন আমি বললাম এখানে আমাদের এমন একটা হচ্ছে পথ খুঁজে বের করতে হবে যার মাধ্যমে সবাই ওনারশিপ ফিল করবে, সবার মধ্যে ওনারশিপ থাকবে। তখন আমরা এই যে আলাপ করে সমন্বয়ক ওয়ার্ডটা হচ্ছে আমরা বের করলাম, যে সমন্বয়কের মাধ্যমে সবাই সমান, ঠিক আছে, এখানে যতজন থাকবে সবাই সমান, ঠিক আছে। এটাই আমার একটা জানতে চাওয়ার বিষয় ছিল, আপনি বলেই দিলেন যে এই সমন্বয়ক যে শব্দটা, এইটাই কিন্তু আপনি যেটা একটু আগে বললেন যে আপনারা একটা শব্দে মানে শব্দ খেলা বলেছেন, বা আমার যদি মনে পড়ে আমাদের সবচেয়ে বড় যেই একটা মিছিল হলো মানে রাজাকার নিয়ে, তুমি কে আমি কে রাজাকার, মানে এই ব্যাপারটা কিন্তু
মানে বুমেরাং হয়ে ফিরে গেল কিন্তু ওদের দিকেই, হ্যাঁ, তো খুনি হাসিনার দিকেই বা হাসিনার দিকেই বা তার যে রেজিম ছিল তাদের দিকেই। দারুণ একটা ব্যাপার ছিল, এবং শব্দের খেলা যেটা বললেন, এবং সমন্বয়ক শব্দটা কিন্তু এখনো পর্যন্ত সবার কাছে একসেপ্টেড একটা শব্দ। আমরা আসলে ইতিহাসটা জানলাম, দর্শক আপনারা ছোট্ট করে একটা ইতিহাস জানলেন যে ঠিক কোন জায়গা থেকে, এবং সাদিক কাইম যেটা বলছিলেন এবং যে পরামর্শগুলো হচ্ছিল আসলে ওই সময়টায়, যে যদি বিশেষভাবে কাউকে দায়িত্ব দেওয়া হয়, যদি একটা প্যাটার্ন তৈরি করা হয়, তাহলে হয়তোবা সেখানে নেতৃত্ব নিয়েও একটা ঝামেলা শুরুতেই হয়ে যেতে পারে, এবং আগের যে প্রেক্ষাপটগুলো নষ্ট হয়েছে সেটার একটা অন্যতম কারণ কিন্তু ওনারা খুঁজে বের করেছেন, এবং আমার মনে হয় যে এটা একটা দারুণ ব্যাপার ছিল, এবং সারা পৃথিবীর তারুণ্য কিন্তু এখান থেকে অনেক কিছু শিখেছে। প্লিজ। এরপরে যেটা হলো, আমরা এখন তো হচ্ছে সমন্বয়ক এই টার্মটা হচ্ছে আমরা সিদ্ধান্ত নিলাম, তখন একই সাথে আমাদের একটা প্ল্যাটফর্মের নাম দরকার। যেহেতু হচ্ছে আন্দোলন করতেছি, এর আগে যেটা হয়েছে, আমরা একটা ফেসবুক গ্রুপ খোলা হয়েছিল, কোটা পুনর্বহাল করা চলবে না 5 জুনের পর থেকে, এবং ওই গ্রুপে নির্দেশনা দেওয়া হতো, এবং এর মাধ্যমে সারা দেশে আন্দোলন সমন্বয় করা হতো। তো যখন এই গ্রুপটার পরবর্তীতে জুলাইয়ের শুরুতে আমরা বললাম হচ্ছে আমরা এটার হচ্ছে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবো, তখন এটার নাম কি দেওয়া যায়, যেহেতু আমরা বৈষম্যের শিকার হয়েছে। হাসিনা এই কোটা পুনর্বহাল করার মাধ্যমে 56% কোটার মাধ্যমে মেরিটোক্রেসিকে সে ধ্বংস করে দিয়েছে। তো এই যে সকল শিক্ষার্থীরা বৈষম্যের শিকার, তখন আমরা চিন্তা করলাম এই প্ল্যাটফর্মটার নাম দিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যেহেতু শিক্ষার্থীরা আন্দোলন করতেছে, সুতরাং ছাত্র আন্দোলন হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এইভাবেই প্ল্যাটফর্মের নাম ঠিক হলো, এবং আমাদের প্রথমে 56 জনের একটা সমন্বয়ক এবং সহ সমন্বয়ক একটা কমিটি হলো, এর মাধ্যমে এটা একটা অর্গানোগ্রাম, একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার পেলো। এরপরে আমরা যেটা করলাম, আমাদের চিন্তা করলাম আমাদের কর্মসূচিগুলোকে আমরা হার্ড এবং সফট কর্মসূচির মাধ্যমে এই আন্দোলনটাকে আমরা স্বতঃস্ফূর্ত করে তুলবো। তো সে আলোকে আমরা তখন প্রথম দিকে যেটা দিলাম, আমরা অবরোধ না বলে যেটা বললাম শব্দের খেলা, আমরা বললাম ব্লকেড, বাংলা ব্লকেড। ঠিক আছে, এটা কিন্তু অবরোধ কর্মসূচি, কিন্তু অবরোধ বললে মানুষ এটা নিয়ে হাসি তামাশা করতো, এবং আওয়ামী লীগের পান্ডারা তারা এগুলো বলতো। ঠিক আছে, তখন আমরা এটা বলছি হচ্ছে বাংলা অবরোধ। আমরা শাহবাগে হচ্ছে অভিমুখে হচ্ছে বাংলা অবরোধ, বাংলা ব্লকেড দিলাম। তো এইভাবে বাংলা ব্লকেড দেওয়া হলো। পরবর্তীতে হচ্ছে আমরা চিন্তা করলাম এটাকে আরো সার্বজনীন করা দরকার। এই যখন সার্বজনীন আলাপ করছি, তখন এর মধ্যে হাসিনার যে ইন্টেলিজেন্স, তারা বিভিন্নভাবে আন্দোলনটাকে স্যাবোটাইজ করার জন্য, আন্দোলনটাকে বন্ধ করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করছিল। তো এর মধ্যে একটা ছিল 9 জুলাইয়ের দিকে, তখন তারা বললো হচ্ছে একটা রিড করার জন্য আমাদের ছাত্রদের পক্ষ থেকে। তখন আমার সাথে মাহফুজ আলম উপদেষ্টা, ছাত্র উপদেষ্টার সাথে রাতে লম্বা সময় ধরে আলাপ হয়। আমরা তখন বলি যে হচ্ছে আমরা যদি এখন এই কোর্টের মাধ্যমে এটাকে বাতিল করি, তখন কি হবে, হাসিনা ঠিক আছে সাময়িক সময়ের জন্য এই কোটাকে বাতিল করবে, কিন্তু আবার কিছুদিন পরে সেটাকে আবার পুনর্বহাল করবে। সুতরাং আমরা এই কোর্টের মাধ্যমে কোনো আমরা হচ্ছে সমাধান মেনে নিব না, রাজপথ থেকে এটা সমাধান হবে। আর একই সাথে আমাদের ভেতরে তো এটা ছিল, আমরা যেহেতু এই যে কোটা এই ওসিলা করে শিক্ষার্থীরা যেহেতু স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে এঙ্গেজ হয়েছে, এটাকে এঙ্গেজ করে, এটাকে কন্টিনিউ করে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দিকে যাব, খুনি হাসিনার বিরুদ্ধে তার পতনের আন্দোলনে আমরা যাব। সেই কারণে আমরা চাচ্ছিলাম না এটাকে মানে এটা একটা মাস্টার প্ল্যান ছিল আসলে। এক্স্যাক্টলি, আমরা শুরু থেকে এই প্ল্যান অনুযায়ী কিন্তু আগাচ্ছিলাম। মানে ব্যাপারটা এমন না যে হঠাৎ করেই মাথায় চিন্তা এসেছে, প্রত্যেকটা জিনিস এখানে পরিকল্পনার অংশ ছিল, সেই পরিকল্পনার আলোকে আমরা কাজ করছিলাম। তখন এটা নিয়ে আমার ওই দিন রাতে লম্বা সময় ধরে আলাপ হয়। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ছিল আলসাদি ভুইয়া, সে যেহেতু আমার ব্যাচমেট, আমি একই হলে ছিলাম। ক্যাম্পাসে এরকম যত সাংবাদিক ছিল, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট ছিল, ডান বাম, সবার সাথে আমাদের যোগাযোগ ছিল, সবাই আমাদেরকে চিনতো, শিবির হিসেবে চিনতো। অনেক ক্ষেত্রে না এরকম যে পরিচালক আছে এরকম না, সবাই আমাদেরকে চিনতো। কিন্তু ক্যাম্পাসে ওই সময় যে প্রেক্ষাপট ছিল, পাবলিকলি আমাদের কাজ করার মতো সে পরিস্থিতি ছিল না। আমাদেরকে তখন চিনতো, মেরে ফেলা বৈধতা ছিল। এখানে আমি একটু ইন্টারাপ্ট করি, সেই কারণে হচ্ছে তখনও শিবির হিসেবে চিনতো সবাই। হ্যাঁ চিনতো, তাদের সাথে ক্যাম্পাসে যত অ্যাক্টিভিস্ট ছিল, যারা অ্যাক্টিভিজম করতো, সবার সাথে আমাদের যোগাযোগ হতো, এবং আমরা কোলাবোরেটলি কাজ করতাম। আচ্ছা, তো ওই সময় আলসাদি বইয়ের সাথে আমার আলাপ হচ্ছিল, এবং আলসাদি বইও তাকে অফার করা হয়েছিল, এবং আরো কয়েকজন যারা হচ্ছে অ্যাক্টিভিস্ট আছে সমন্বয় আছে, তাদেরকে বলা হয়েছিল হাইকোর্টের মাধ্যমে একটা রিড করার জন্য। তখন আমরা বলেছিলাম এই রিড করলে আলটিমেটলি এটা হচ্ছে একটা ট্র্যাপ, এই ট্র্যাপে আমরা পা দিব না, এবং এটা আমি স্ট্রংলি অপোজ করেছিলাম, এবং আমরা বলছিলাম হচ্ছে রাজপথে আমাদের এটা সমাধান হবে। তো এই পরিপ্রেক্ষিতে পরবর্তী দিন একটা গ্রুপ রিটও করে, এবং পরবর্তীতে রিড করার পরে এটাকে ফ্রিজ করে দেওয়া হয় সম্ভবত 1 মাসের জন্য। তখন আমরা বলি যে আমরা এগুলোকে মানি না, এটা হচ্ছে নির্বাহী আদেশের মাধ্যমে, রাজপথের মাধ্যমে আমরা এটা সমাধান করব। তো এইভাবে আমরা আন্দোলন করতেছিলাম, আন্দোলন কন্টিনিউ আছে। তখন আমরা চিন্তা করলাম এই আন্দোলনটাকে আরো সার্বজনীন করব, সবাইকে এঙ্গেজ করব। তো সেই আলোকে আমরা তখন প্রত্যেকটা হলে হলে আমরা হচ্ছে এই আমাদের প্ল্যাটফর্মের জন্য কমিটি করছিলাম, এবং আমাদের প্ল্যান ছিল একই সাথে আমরা প্রত্যেকটা ফ্যাকাল্টি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট,
এইখানে হচ্ছে আমরা কি করবো, আমাদের কমিটি করবো। একই সাথে আমাদের ছাত্র অধিকার সম্পাদক ইসলামী ছাত্র শিবিরের আমিরুল ভাই ছিল, এবং আমাদের রেগুলার মিটিং হতো প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা অলরেডি ততদিনে কমিটি করে ফেলছি আন্দোলন কন্টিনিউ করার জন্য, কোটা আন্দোলন এটা কন্টিনিউ করার জন্য। তো এই সবকিছু আমরা ইন্টারনালি মোটামুটি আমাদের একটা শক্তিশালী অবস্থান ইতিমধ্যে আমরা তৈরি করেছি। তখন আমরা চিন্তা করলাম আমরা আরেকটু বেশি প্রেসার ক্রিয়েট করব। এই প্রেসার ক্রিয়েট করার জন্য তখন এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সেক্রেটারি সাইদ মোহাম্মদ ফরহাদ ভাই এই কাজটা করেছিল। তখন তিনি বললো হচ্ছে আমরা রাষ্ট্রপতি বরাবর একটা স্মারকলিপি দিব। তো এই পুরো কাজটা ফরহাদ ভাই করেছে। তিনি মাহমুদ আলমের সাথে আলাপ করলো, তখন একটা স্মারকলিপি তৈরি করলো। এখানে মুসাদ্দিক নামে একজন সমন্বয়ক ছিল, মুসাদ্দিকেই মূলত এটা ড্রাফটটা তৈরি করেছিল। পরে এই রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপিটা ফাইনালাইজ করে একটা গুগলে লিঙ্ক শেয়ার দিয়ে এটা তখন মাহমুদ আলমকে দেওয়া হলো। তাদেরকে বলা হলো তাদের একটা টিম যেন এখানে রাষ্ট্রপতি বরাবর দেওয়া হয়। একই সাথে ওই স্মারকটা আমরা সারা দেশের প্রত্যেক ডিসির কাছে পাঠানোর ব্যবস্থা করি। আমাদের সারা দেশের যে জেলা সভাপতিদের টিম আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, তাদের মাধ্যমে প্রত্যেকটা জেলায় আমরা ওই রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপির এটা ডিসি বরাবর পাঠাই, ডিসি আবার রাষ্ট্রপতি বরাবর জেলার পক্ষ থেকে পাঠাবে। তাহলে সারা দেশ থেকে রাষ্ট্রপতির কাছে একটা হচ্ছে প্রেসার আসবে। এইভাবে আমরা হচ্ছে আন্দোলন করছিলাম। তো এইভাবে আমাদের আন্দোলন হচ্ছিল, আমরা প্রতিনিয়ত আমাদের কর্মসূচি হার্ড এবং সফট কর্মসূচি করছি। এবং তখন আমরা ততদিনে কি দফাগুলো হয়েছে ওই যে 9 দফা? না না না, ততদিন হয় না। তখন আমি এটা বলছি আপনাকে 14 জুলাইয়ের কথা। 14 জুলাইয়ের কথা। আচ্ছা, তখন আমরা তখন বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আলী হাসান জুনায়েদ, তার সাথে আমরা আলাপ করছিলাম, কারণ বিগত সময়ে আমাদের অনেক এক্সপেরিয়েন্স আছে, আমরা আন্দোলন সংগ্রাম দেখেছি। মানে আমাদের এই আন্দোলন করছি, আন্দোলনকে হাসিনা অথবা তার মন্ত্রী পরিষদে কেউ ওইভাবে কমেন্ট করছে না। এবং আপনার নিঃসন্দেহে মনে থাকার কথা 2018 সালে যখন কোটা আন্দোলন হচ্ছিল তখন মতিয়া চৌধুরী সে আন্দোলনকারীদেরকে রাজাকারের সাথে তুলনা করেছিল। এবং যখন এই আন্দোলনকারীদেরকে রাজাকারের সাথে তুলনা করেছিল সেদিনেই আন্দোলনটা অনেক তুঙ্গে উঠে যায়, স্বতঃস্ফূর্ততার সাথে আন্দোলনটা তখন সব জায়গায় ছড়াই পড়ে। তো আমরাও এই আন্দোলনের বিশেষ করে জুলাইয়ের শুরু থেকে আমরা করছিলাম যে হচ্ছে আমরা যে আন্দোলন করতেছি সরকারের দায়িত্বশীল পর্যায়ের কেউ কমেন্ট করুক, এবং কেউ কমেন্ট করতেছিল না তখন পর্যন্ত ওইভাবে। এবং আমার মনে হয় তারা ওই পূর্বের অভিজ্ঞতাটা কাজে লাগাচ্ছিল, আন্দোলনটাকে ফ্রেমিং করুক, ট্যাগিং করুক। ওরাও হয়তোবা ওই অভিজ্ঞতাটাকে কাজে লাগাচ্ছিল যে দেখা যাক আমরা কমেন্ট করা থেকে কতক্ষণ বিরত থাকতে পারি। তো অবশেষে যেটা হলো 14 জুলাই খুনি হাসিনা সে একটা প্রেস কনফারেন্স করছিল, এখানে তার ফেসিবাদী এক সাংবাদিক প্রবাস আমিন তাকে কোয়েশ্চেন করে পরবর্তীতে সে আমাদের আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি হিসাবে সে তুলনা করেছিল। যখন এসে রাজাকারের নাতিপুতি তুলনা হিসাব করেছে আমরা ধরলাম এটা সবচেয়ে বড় মোমেন্টাম, আমরা এটাকে ক্যাশ করব। তখনই ওই সময়ে সন্ধ্যায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সেক্রেটারি ফরহাদ ভাইকে উপদেষ্টা সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ফোন দিয়ে বলে যে হচ্ছে ভাই এটাকে নিয়ে আমরা কি করতে পারি। তখন ফরহাদ হচ্ছে নাহিদের সাথে আলাপ করে এবং সিদ্ধান্ত হয় যে হচ্ছে আমরা আজকে প্রত্যেকটা হল থেকে রাতেই যে হচ্ছে রাজাকার বলে আমাদের আন্দোলনটাকে ফ্রেমিং করা হয়েছে সেটার প্রতিবাদ জানিয়ে আমরা প্রত্যেকটা হল থেকে আমরা মিছিল বের করব। ঠিক আছে, এবং এটা হচ্ছে বৈষম্যের ব্যানার দেওয়ার দরকার নেই, শিক্ষার্থীদের ব্যানার দেন, কারণ বৈষম্যের ব্যানার দিলে এই প্ল্যাটফর্মটা আবার অনেক ক্ষেত্রে এটাকে নিয়ে আরো বেশি বিতর্কিত করতে পারে। তখন সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম থেকে ওদিন রাতে হচ্ছে এই হাসিনার বক্তব্যের প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। এবং সেদিন আপনারা দেখতেই পেয়েছেন 14 জুলাই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল থেকে তুমি কে আমি কে রাজাকার। এই কথার ফাঁকে এই ঐতিহাসিক মোমেন্টটা দর্শকদেরকে একটু দেখাই আমরা। দেখেন আমার আসলে গুজবাম্প হচ্ছে, এবং আপনারা তো একদম এই আন্দোলন সংগ্রামের সামনে ছিলেন। আপনাদের সামনে আপনাদের সহযোদ্ধা অনেককে রক্তাক্ত হতে দেখেছেন, গুলিবিদ্ধ হতে দেখেছেন, শহীদ হতে দেখেছেন। এখন যতটা সহজ করে গাছতলায় বসে এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে আমরা কথা বলছি, সেই সময়গুলো আসলে এরকমটা ছিল না। আপনাদের নাওয়া খাওয়া ভুলে গিয়ে কাজগুলো করতে হয়েছে, রাত দিন একাকার করে সারা জাতির মুক্তির জন্য কাজ করে যেতে হয়েছে। এবং সেটার পেছনের সবচেয়ে সামনের দিকের কারিগর যারা ছিলেন তাদের মধ্যে আপনি অন্যতম একজন। ইতিহাস তাই বলবে, এবং এখন যারা বোঝে তারা সেই বিষয়টা স্বীকার করে, আন্তর্জাতিক গণমাধ্যমও সেটা স্বীকার করেছে, অনেকেই বলতে বাধ্য হয়েছে। সেই গল্পগুলোই আমরা শুনছিলাম। দর্শক, চলছে প্যানভিশন টেলিভিশনের বিশেষ আয়োজন লাল জুলাইয়ের গল্প। আমাদের সঙ্গে
আছেন আবু সাদিক কায়েম, গল্প করছিলেন যে কিভাবে প্রেক্ষাপটটা চেঞ্জ হচ্ছিল এবং সে রাতের সেই মিছিলের অভিজ্ঞতাটা যদি আরেকবার আমাদেরকে একটু বলেন। সে রাতে আমাদের বোনরা বিশেষ করে তারা যেভাবে প্রত্যেকটা জি। হল থেকে বেরিয়ে এসেছিল, সেটা ছিল আমাদের জন্য সবচেয়ে বড় একটা অর্জন। এবং এর মাধ্যমে পুরো খুনি হাসিনার যে এস্টাবলিশমেন্ট সেটা একদম কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এবং সে এত বেশি ভয় পায়, সে ভয় পেয়ে ছাত্রলীগের সন্ত্রাসী, বহিরাগত যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন বিভিন্ন হলগুলোতে অস্ত্রশস্ত্র নিয়ে তারা প্রবেশ করায় এবং শিক্ষার্থীদের উপর হামলার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। এবং এই হাসিনার এই কমেন্টের প্রতিবাদে আমরা 15 জুলাই দুপুর 12টায় জি। রাজু ভাস্কর্যে আমরা কর্মসূচি দিয়েছিলাম। এবং রাজু ভাস্কর্যে কর্মসূচি যখন দিয়েছিলাম তখন আমার সাথে মাহফুজ আলমের সাথে লম্বা সময় ধরে আমরা সকাল থেকে আলাপ হচ্ছিল, কারণ ছাত্রলীগের সন্ত্রাসীরা এত বেশি অস্ত্রশস্ত্র নিয়ে তারা শিক্ষার্থীদেরকে হামলা করার জন্য তারা হন্য হয়ে কুদছিল। তখন আমরা আবার শিক্ষার্থীদের হাতে, আমরা তো সাধারণ শিক্ষার্থীদের হাতে কোনো কিছু না, আমাদের কোনো প্রস্তুতি নাই। তো আমরা চাচ্ছিলাম প্রথম থেকে কোনো ধরনের যেন হচ্ছে স্যাবোটাজ না হোক, কোনো ধরনের হচ্ছে ক্যাজুয়ালিটিস না হোক, কারণ ক্যাজুয়ালিটিস হলে শিক্ষার্থীরা ভয় পেয়ে যাবে। স্বতঃস্ফূর্ততার সাথে শিক্ষার্থীরা যে এখন আন্দোলন আসছে তারা আসার ক্ষেত্রে তাদের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হবে, তখন শুধুমাত্র অ্যাক্টিভিস্টরাই থাকবে। তখন এর মাধ্যমে এই যে গণ আন্দোলনটা আর নাও থাকতে পারে। তো আমরা সে আলোকে চেষ্টা করছিলাম। কর্মসূচি শুরু হয়েছে রাজু ভাস্কর্যে, এবং আমাদের এটা আপনি দেখবেন পুরো আন্দোলন জুড়ে যখন আমাদের কর্মসূচি হয়, রাজু ভাস্কর্যের ওখানে একটা গ্রুপ থাকে, আর একটা গ্রুপ বিভিন্ন হলের দিকে, হলপাড়ার দিকে গিয়ে এই যে 71 হল, জিয়া হল, হচ্ছে মুজিব হল, জসিমউদ্দিন হল, এখানে গিয়ে সব প্রত্যেকটা হলের সামনে গিয়ে সবাইকে ডাকে, তারপর ওখান থেকে মিছিল নিয়ে একত্রিত হয়, তারপর একটা পুরো মিছিল নিয়ে পুরো ক্যাম্পাসে হচ্ছে জুড়ে হচ্ছে মিছিল হয়। তো সে আলোকে ওদিন একটা গ্রুপ হচ্ছে রাজু ভাস্কর্যের ওখানে আছে, তখন একটু ওদিন এর আগের দিন সারা রাত মিছিল করা, সকালে আবার একটা হচ্ছে খেলা ছিল ফুটবল, ওইটা দেখার কারণে সবাই ক্লান্ত ছিল, উপস্থিতি একটু কম ছিল। তখন ওখানে আমাদের মাহফুজ আলমের সাথে আমি কথা বলতেছিলাম, রেজাউল করিম শাকিল ছাত্র শিবিরের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি, সেও ছিল। তো আমরা কিছু ছেলে পেলে মহানগর থেকেও নিয়ে আসছিলাম, কিন্তু সব মিলে উপস্থিতি একটু কম ছিল। এদিকে আবার ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে শিক্ষার্থীদের উপর হামলার জন্য তারা ক্রমাগত প্রস্তুতি নিচ্ছিল। তো তখন আমাদের শিক্ষার্থীরা যখন এই হলপাড়ার দিকে গিয়ে মুসাদ্দিক এবং আরো অনেকে যখন ডাকাডাকি করছিল, তখন 71 হলের এখান থেকে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে, উপর থেকে তারা তাদের উপর বোতল নিক্ষেপ করে, তারপর হচ্ছে তাদের উপর হচ্ছে ইট নিক্ষেপ করে, এইভাবে নিক্ষেপ করে। এবং ওইখানে পরবর্তীতে যখন তারা হামলা করে এদিক থেকে মধুর ক্যান্টিন এবং বিভিন্ন হল থেকে ছাত্রলীগ সন্ত্রাসীরা এসে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করে, তখন আমরা মিছিল নিয়ে আসি। আসার পরে ওইখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা বর্বরভাবে আমাদের ভাই বোনদেরকে হামলা করে। এবং যখন হামলা করে আপনারা দেখতে পেয়েছেন সেদিন আমাদের বোনদের রক্তাক্ত চেহারা, আমাদের ভাইদেরকে রামদা দিয়ে মাথার পেছনে কুপায়ে, এইখানে বিশ্বতের রায়হান এসএম হলের একজন শিক্ষার্থী, তাকে রামদা দিয়ে এখানে কুপায়ে পুরো মাথা হচ্ছে থেতলে দিয়েছিল। এরকম আমাদের ওদিন শত শত আমাদের ভাই বোনরা তারা রক্তাক্ত হয়েছিল। পরবর্তীতে আমরা তাদেরকে নিয়ে যখন ঢাকা মেডিকেলে যাচ্ছিলাম, ওইখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করছে, রাস্তায় হামলা করছে। আমি তখন মেডিকেলে নিয়ে গেছিলাম, মেডিকেলের যখন ঢুকছি ওইখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা, ওইদিন মেডিকেলে প্রায় 15 থেকে 16 বার ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করছে। চিন্তা করেন, ইসরায়েলে যেভাবে হচ্ছে ফিলিস্তিনে আমাদের ভাই বোনদের উপর হামলা করে, হাসপাতালে হামলা করে, এইভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের গুন্ডারা সেদিন আমাদের 15 জুলাই ঢাকা মেডিকেলের হাসপাতালে তারা হামলা করেছিল। আমরা যখন এক্সরে লাইনে দাঁড়াইছি আমাদের ভাই বোনদেরকে নিয়ে, ওইখানে গিয়ে তারা হামলা করছে। কি বর্বরচিত, কি ন্যাক্কারজনক। ওইখানে হাসপাতালে গিয়ে দেখলাম হচ্ছে অবস্থা খুব ভয়াবহ, কিছু ভাই বোনদের অবস্থা খুব সিভিয়ার অবস্থা, তাদের ওইখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করা যাচ্ছে না এবং পর্যাপ্ত ডাক্তার নেই, এক বেডে 2 জন 3 জন করে শুয়ে আছে। তখন আমাদের যে মেডিকেল টিম আছে ঢাকা মেডিকেল এবং বিভিন্ন জায়গায়, তাদেরকে বললাম তারা আপনারা এসে আমাদের ভাই বোনদের ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। একই সাথে যাদের সিভিয়ার অবস্থায়, যে রায়হান, তার অবস্থা ক্রমাগত তার রক্ত যাচ্ছিল, এরকম এরপর সালমান শাহেদ নামে একজন ছিল, এরকম যারা সিভিয়ার অবস্থা ছিল আমরা তাদেরকে প্রাইভেট মেডিকেলে নিয়ে যাই। সবুজ জিয়া হলের, তার অবস্থা খুব ভয়াবহ, তার মাথার প্রায় 3-4 জায়গায় জখম হয়েছে। এরকম যারা সিভিয়ার অবস্থা ছিল আমরা তাদেরকে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাই এবং প্রথমত তাদেরকে আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করি। এবং এর মধ্যে আমার সাথে আসিফ মাহমুদ ফোন দেয়, আমরা কথা বলতে থাকি। আমরা যখন দেখলাম আমাদের ভাই বোনদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা ন্যাক্কারজনকভাবে হামলা করছে, আমরা তখন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেলাম, আমরা এই খুনি হাসিনার হচ্ছে মসনদকে, খুনি হাসিনার এই ফ্যাসিজমকে আমরা আর সহ্য করবো না। আমাদের এই আন্দোলন আর কোটার মধ্যে নাই। খুনি হাসিনার পতন নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এবং আসিফ মাহমুদ আমাকে ফোন দিয়ে, ভাই কি করা যায়? তখন আমরা বললাম আজকে আমরা প্রতিরোধ গড়ে তুলবো, ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে এবং বহিরাগতদেরকে আমরা এই ক্যাম্পাস ছাড়া করব। তো এবং এই আলোকে আমি তখন হাসপাতাল থেকে তাদেরকে বললাম আমরা সন্ধ্যায়
আমরা তখন ইনস্ট্যান্ট মিটিং করলাম সেন্ট্রাল, আমাদের ঢাকার 4 মহানগর এবং সেন্ট্রালের দায়িত্বশীল তখন মঞ্জুর ইসলাম ভাই ছিল, জাহিদ ভাই ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সহায়ক সভাপতি হচ্ছে সিবগাতুল্লাহ ভাই এবং হচ্ছে মহানগর, সবাইকে নিয়ে আমরা মিটিং করলাম এবং সিদ্ধান্ত নিলাম আমরা সন্ধ্যায় চাঙ্গারপুল একত্রিত হব। চাঙ্গারপুল একত্রিত হয়ে আমাদের সায়েন্সের 3টা হল, এটা একটু বলে রাখা ভালো, সায়েন্সের 3টা হল। এর আগের দিন 14 জুলাই যে তুমি কি আমি কি রাজাকার রাজাকার যে স্লোগান হয়েছিল, সেদিনেই সায়েন্সের 3টা হল থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে হল থেকে বের করে দেওয়া হয়। আচ্ছা, তো ওই 3টা হল এর আগের দিনে স্বাধীন হয়ে যায়। তো এই 3টা হলকে সেন্টার করে আমাদের মহানগরের বাইরের জনশক্তি যারা আছে তাদেরকে আমরা নির্দেশনা দিই তারা যেন চাঙ্গারপুল কেন্দ্রে একত্রিত হয়। ওখান থেকে আমরা এই সায়েন্সের 3টা হলকে সাথে নিয়ে আমরা মিছিল নিয়ে আসবো। মিছিল নিয়ে এসে রাজু ভাস্কর্যের ওখানে ছাত্রলীগ সন্ত্রাসীরা ছিল, ডিএমসির সামনে ওখানে সন্ত্রাসীরা ছিল, এদিকে হচ্ছে বিশ সত্তর এদিকে ছাত্রলীগ সন্ত্রাসী ছিল, সবাইকে আমরা হল তাদেরকে আমরা পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করবো এবং প্রত্যেকটা হল আমরা ছাত্রলীগ মুক্ত করবো। তো সে আলোকে আমরা নাহিদ, আসিফ, মাহফুজ সবার সাথে আলাপ করি। তারা তখন ওই যে বয়েড ক্যাম্পাসের ওদিকে ছিল তাদেরকে আসতে বলি এবং তারাও একমত হয় এবং আমাদের এখানে মিফতাহুল মারুফ, জায়েদুল হক তাদেরকে আমরা পাঠাই, হাসিব। পাশাপাশি আত্মরক্ষার জন্য যে প্রতিরোধ সামগ্রী লাগে সেগুলো আমরা সিএনজিতে করে গাড়িতে করে আমরা আনতে থাকি এবং সায়েন্সের 3টা হল সেন্ট্রিক আমরা একত্রিত হতে থাকি। তো একত্রিত হওয়ার পরে আপনার সন্ধ্যার দিকে আমরা চেষ্টা করছিলাম 3টা হলের এফএইচ হল, 21 হল এবং শহীদুল্লাহ হল তাদেরকে আমরা কনভিন্স করার জন্য, কিন্তু তারা বলছিল ভাই আমরা যদি আজকে, কারণ তারা সারাদিন ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের উপর হামলা করছে 3টা হলে অ্যাটাক করার কারণ এরা একদিন তাদেরকে বের করে দিচ্ছে, তারা বহিরাগতদেরকে নিয়ে ক্রমাগত হচ্ছে ওইখানে ইট পাক্কেল নিক্ষেপ করা, অস্ত্র দিয়ে গুলি করা, ওইখানে প্রতিনিয়ত হচ্ছে তাদেরকে অ্যাটাক করার চেষ্টা করছে এবং তারা প্রতিরোধ গড়ে তুলছে। সারাদিন এই প্রতিরোধ করতে করতে তারা ক্লান্ত। তো পরবর্তী বলছে হচ্ছে আজকে যদি আমরা বের হই আলটিমেটলি আমাদের এই হলকে আমরা প্রোটেক্ট করতে পারবো না, তো আমাদের একটু সময় দরকার। তখন আমরা বললাম ঠিক আছে, তাহলে আমরা ওদিন ওইখানে একটা ছোট মিছিল করে একটা প্রেস কনফারেন্স করে আমরা ওদিন আমাদের হামলার তীব্র নিন্দা জানিয়ে পরবর্তী দিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়ে আমরা ওই দিনের কর্মসূচি ওখানে শেষ করে দিই। এবং ওই দিন আপনি দেখতে পাবেন নাহিদ ইসলাম, আসিফ, হান্নান মাসুদের আশেপাশে যারা প্রেস কনফারেন্সে যারা আশেপাশে ছিল সব তখন ঢাকা মহানগর ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বিন্দু, তো এরা তাকে সারাউন্ডেড ছিল এবং অনেকরা আমরা তখন যেহেতু হচ্ছে আমরা কর্মসূচি করছি তখন তাদেরকে আবার চলে যেতে বলি, কারণ যারাই রাস্তার পাশে দাঁড়াচ্ছিল তাদেরকে অ্যারেস্ট করছিল। পুরো ক্যাম্পাস হাসিনার হচ্ছে যৌথ বাহিনী ঘিরে রেখেছিল। তো এই কর্মসূচি হওয়ার পর ওই দিন রাতে আমরা সারা রাত ধরে মিটিং করলাম, দফায় দফায় আমরা সিদ্ধান্ত নিলাম 16 জুলাই মিটিংগুলো কি অনলাইন মিটিং ছিল? অনলাইন মিটিং, হ্যাঁ অনলাইন মিটিং, আমরা অনলাইন মাঝে মধ্যে অফলাইন সরাসরি সাক্ষাৎ করা। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা শক্তিশালী প্রতিরোধ আমরা গড়ে তুলবো। 16 জুলাই আমাদের শক্তিশালী প্রতিক্রিয়া দেখাইতে হবে, তো না হলে হচ্ছে খুনি হাসিনা সে আরো বড় হামলার জন্য সে প্রস্তুতি নেবে। তো সে আলোকে একটা হচ্ছে সারা দেশে আমরা নির্দেশনা দিয়েছি যেন প্রত্যেকটা ক্যাম্পাস থেকে প্রত্যেকটা বিভাগ থেকে 15 জুলাই আমাদের ভাই বোনদেরকে মেরে যে রক্তাক্ত করেছে সেটার প্রতিবাদে আমরা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা বের করব এবং এর পাশাপাশি আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় প্রতিরোধ আমরা গড়ে তুলবো। তো সে আলোকে আমরা সকাল থেকে রাতে আলাপ করেছি, সকাল থেকে আলাপ হচ্ছিল কিন্তু রাজি করাতে পারছিলাম না। আমার আলাপ হচ্ছিল, কথা হচ্ছিল তখন আসিফ মাহমুদের সাথে কিন্তু রাজি হচ্ছিল না, সবাই এক ধরনের ভয় পেয়ে গেছে। 15 জুলাই ছাত্রলীগ সন্ত্রাসীরা যেভাবে এখানে হামলা করেছে, হামলার পরে সাধারণ শিক্ষার্থীদের একটা অংশ তারা নামার ক্ষেত্রে হচ্ছে তাদের হচ্ছে ওই স্বতঃস্ফূর্ততা পাচ্ছে না। তখন আবার 16 জুলাই এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং, আমরা যদি আজকে কর্মসূচি না দিই তাহলে যেটা হবে হাসিনার ফ্যাসিজম আরো শক্তিশালী ভাবে টিকে যাবে। সুতরাং এই প্রতিরোধের জন্য আমাদের 16 জুলাই কর্মসূচি দিতেই হবে এবং এটার জন্য আমরা দফায় দফায় মিটিং করছিলাম। আমি বলছিলাম যত লোক লাগে আমরা ম্যানেজ করব এবং আমি প্রথমে প্রস্তাবনা দিয়েছিলাম শাহবাগে, কারণ ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা দুপুর 12টায় আবার হচ্ছে রাজু ভাস্কর্যে কর্মসূচি ঘোষণা করে দেয় 16 জুলাই। তো আমি বললাম শাহবাগে দিব, শাহবাগকে সেন্টার করে আমাদের হচ্ছে এদিকে হচ্ছে আপনার কাটাবন থেকে একটা বড় গ্রুপ মিছিল নিয়ে আসবে, এরপর হচ্ছে একটা রমনার দিক দিয়ে মিছিল নিয়ে আসবে, একটা কারণ বাজারের দিয়ে মিছিল নিয়ে আসবে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা আছি আমরা হচ্ছে সেন্ট্রাল মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগে একত্রিত হবে। এরপর বড় একটা মিছিল নিয়ে সবাই বড় জমায়েত করবো, কমপক্ষে আমার প্ল্যান ছিল 30,000-এর মতো একটা জমায়েত হবে। সেই মিছিল নিয়ে আমরা ক্যাম্পাসে ঢুকবো, ছাত্রলীগের সন্ত্রাসীরা রাজবাস করে তাদেরকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করবো। এরপর হচ্ছে আমরা প্রত্যেকটা হলে গিয়ে প্রত্যেকটা হল স্বাধীন করবো। তো এই প্ল্যান তাদেরকে বললাম এবং যত লোক লাগে সেটা আমি দেওয়ার কথা বললাম, কিন্তু রাজি করাতে পারছিলাম না এবং সর্বশেষ রাজি করাতে পেরেছি এবং সেটা হলো হচ্ছে শহীদ মিনারে, 16 জুলাই শহীদ মিনারে। এটা তখন সম্ভবত হচ্ছে সকাল 11টা বেজে গেছে, তখন শহীদ মিনারে ঘোষণা দেওয়া হলো কর্মসূচি। এবং কর্মসূচি ঘোষণা দেওয়ার আগে আমরা আরো একটু স্ট্র্যাটেজিক পজিশন নিয়েছিলাম, কারণ যেহেতু ওই দিন খুবই গুরুত্বপূর্ণ। 16 জুলাইয়ের আপনারা একটু ওই সময় প্রেক্ষাপটগুলো ইউটিউব করে দেখবেন অথবা ওই সময় নিউজগুলো দেখবেন, ওই সময় খুবই ভীতিকর পরিস্থিতি পুরো ক্যাম্পাসে। এই যে আপনার 20 রাজকে এখানে যেখানে আমরা কথা বলতেছি এখানে পুরো যৌথ বাহিনী ঘিরে রাখছিল,
ক্যাম্পাসের প্রত্যেকটা প্রবেশ মুখে যৌথ বাহিনী হচ্ছে তারা ঘিরে রাখছিল, এবং ছাত্রলীগের সন্ত্রাসীরাও তারা বিভিন্ন জায়গায় অস্ত্রশস্ত্র নিয়ে তারা তখন অবস্থান করছিল। তো সেই সময়ে এই ক্যাম্পাসে একত্রিত হওয়া এটা মানে হচ্ছে আগুন নিয়ে খেলা করার মতো অবস্থা। তো একই সাথে এই যে তাদের অবস্থান, তাদেরকে যেন আমরা ব্যস্ত রাখতে পারি, সেখানে কৌশলগত কারণে আমরা আরো দুইটা জায়গায় আমরা অবস্থান নিয়েছিলাম। একটা হচ্ছে সায়েন্স ল্যাব মোড়ে, ওইদিন আপনি দেখতে পাবেন সকাল থেকে সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল। এটা কিন্তু আমাদের পরিকল্পনার অংশ, আমাদের ঢাকা মহানগর পশ্চিম, ঢাকা কলেজ। আমরা তখন পত্রিকায় অথবা ফেসবুকে যা দেখছিলাম মনে হচ্ছিল যে হঠাৎ করেই মনে হয় কিছু একটা হয়ে গেছে, কিন্তু না, এগুলো সবই পরিকল্পনার অংশ ছিল। পরিকল্পনার অংশ, এবং প্রত্যেকটা সেকেন্ডের সাথে আমরা কানেক্টেড ছিলাম, প্রত্যেকটা সেকেন্ড। হাজারো গল্প এই জুলাইয়ে। এবং এখানে আবার এটা বলতে, এটা আমাদের কোন ব্যক্তিগত এখানে কারিশমা না, এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য, এটা মজলুমের দোয়া। এই গত 16 বছর ধরে হাসিনা আমাদের ভাই এবং বোনদের উপর এত বেশি জুলুম করছে, এত বেশি মায়ের বুক খালি করছে, সেই মজলুম মা বোনদের, আমাদের ভাইদের দোয়া আল্লাহ তাআলা কবুল করছে, এবং আল্লাহ সাহায্য ছিল, আমাদের শহীদরা রাস্তা দেখাইছে, এর মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এর বাইরে আমরা কিছু কাজ করার আমরা সুযোগ পেয়েছি, আমি মনে করি এর বাইরে আর কিছু না, ছোট কিছু কাজ করার আমরা সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট এই খেদমত করার সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, কারণ বিগত দিনগুলোতে ধরেন 15-20 বছরে হাসিনার শাসনামলে কত ধরনের আন্দোলন হয়েছে, কত রকমের গণসমাবেশ হয়েছে, অবরোধের কথা বললেন, হরতাল দেওয়া হয়েছে, এবং বিরোধী পক্ষ যারা, আমি যদি বিএনপি জামাতের কথাও উল্লেখ করি এবং অন্যান্য দলগুলো, সবাই কিন্তু যার যার জায়গা থেকে চেষ্টা করেছে, কিন্তু এই চেষ্টায় আসলে খুব বেশি ফলাফল কখনোই কোনো আন্দোলনেই আসে নাই। কিন্তু একটা কোটা আন্দোলন, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং এই প্রেক্ষাপটটা তৈরি হয়ে সেটা একটা গণ আন্দোলন হয়ে গেল। এবং আমরা দেখেছি যে জুলাইয়ের শেষ দিকের আন্দোলনগুলোতে রাস্তায় নেমে এসেছে একদম ঘরের শিশু বাচ্চাটা পর্যন্ত, বাবার হাত ধরে তার মেয়ে রাস্তায় নেমে এসেছে। আমার কাছে আমার মনে আছে যে আমি এই আন্দোলনের কোনো একটা সময় রাজশাহী থেকে ট্রেনে করে ফিরছিলাম, এবং সেই ট্রেনটা শেষ পর্যন্ত আর ঢাকায় ঢুকতে পারলো না, এবং ঢাকায় তখন একদম পুরোদস্তুর আন্দোলন চলছে, ব্লকেট চলছে। মানে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো জয়দেবপুরে, আর আসবে না ট্রেন। আমি যেটা সেদিন খেয়াল করলাম যে ওই ট্রেনে থাকা এতগুলো মানুষ পরিবার পরিজন নিয়ে ঢাকায় তাদেরকে আসতে হবে, পাবলিক ট্রান্সপোর্টও রাস্তায় ওইভাবে পাচ্ছিলাম না আমরা, কিন্তু কারো মধ্যে মিনিমাম কোনো বিরক্তি যেই জিনিসটা থাকে না, যে এই কারা কি করছে। যেমন রাস্তায় ছোটখাটো একটা ব্লকেট আগে হলেই বা হরতাল দিলেই বা অবরোধ দিলেই বা রাস্তায় যানজট হলেই কিন্তু আমরা বিরক্তি প্রকাশ করেছি, কিন্তু ওই দিনটাই আমি নিজে দেখলাম যে মানুষের মধ্যে আসলে ওই অস্বস্তিটুকু নাই, বরং মানুষ আশাবাদী যে ঠিক আছে, এই আন্দোলন চলুক, চলমান থাকুক, এবং এই আন্দোলন যেন সফল হয় শেষ পর্যন্ত। যারা সরাসরি অংশগ্রহণ করতে পারে নাই, আমার কাছে মনে হয় যে আপনারা যারা একদম রাজপথে ছিলেন, সরাসরি আন্দোলনে ছিলেন, কিন্তু আমার মনে হয় যে এদেশের প্রত্যেকটা মানুষ আসলে সরাসরি আন্দোলন করেছে, সারা রাত জেগেছে সোশ্যাল মিডিয়াতে খবরগুলো দেখবার জন্য। এটা এখানে হচ্ছে বিশেষ করে 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের বোনদেরকে মেরে যেভাবে রক্তাক্ত করেছিল, সেই রক্তাক্ত চেহারাগুলো দেখে আর কেউ বসে থাকতে পারে নাই। জি। এবং এই যে 16 জুলাইয়ের যে কথাগুলো বলছিলাম, যখন আমরা শহীদ মিনারে কর্মসূচি সর্বশেষ ঘোষণা করলাম, শহীদ মিনারে যখন সবাই একত্রিত হলো, একত্রিত হওয়ার পরে যখন আমরা শুনতে পেলাম রংপুরে আবু সাইদ শহীদ হয়েছে, তার 2 হাতকে প্রসারিত করে, চট্টগ্রামে ওয়াসিম শহীদ হয়েছে, চট্টগ্রামে শান্ত শহীদ হয়েছে, এভাবে সারা দেশে যখন 6 জন ভাই শহীদ হয়েছে, তাদের শাহাদতের ঘটনা শোনার পরে আর কেউ বসে থাকতে পারে না। একদম শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকে তার রাস্তায় বেরিয়ে পড়ে। এবং 16 জুলাই খুবই সিগনিফিকেন্ট ছিল। আপনারা দেখতে পাবেন সেদিন যখন শহীদ মিনারে সবাই একত্রিত হয়, অল্প সময়ের মধ্যে সবাই একত্রিত হয়ে যায়, কারণ আমরা আগে থেকে বিভিন্ন পয়েন্টে আমরা নির্দেশনা দিয়ে দিয়েছিলাম তারা যেন এখানে অবস্থান করে। মুহূর্তের মধ্যে পুরো শহীদ মিনার লোকে লোকারণ্য হয়ে যায়, এবং সবার মধ্যে তখন সেদিন খুনি হাসিনার পতনের দাবিতে সবাই এক সুরে তখন হচ্ছে স্লোগান দিচ্ছিল। এবং ওই সমাবেশকে বানচাল করার জন্য একদিকে হচ্ছে আপনার এখানে রাজভাস্কর, যেখানে ছাত্রলীগের সন্ত্রাসীর অস্ত্র নিয়ে অবস্থান করছিল, অন্যদিকে চাঙ্গারপুলের ওইখানে ছাত্রলীগের সন্ত্রাসী, আওয়ামী লীগ এবং হাজী সেলিমের গুন্ডারা আনসার সহ ক্রমাগত গুলি করছিল। তো আমাদের সমাবেশটা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, সে কারণে আমরা তখন আমাদের মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম শাকিল, পূর্বের সেক্রেটারি হচ্ছে আসিফ আব্দুল্লাহ সহ মুজাফফর ভাই, অনেককে আমরা ওখানে দায়িত্ব দিয়েছিলাম পূর্ব এবং উত্তরকে, তারা যেন ওখানে শেষ পর্যন্ত অবস্থান করে, কোনোভাবে যেন সমাবেশের দিকে সমাবেশকে স্যাবোটাইজ করতে না পারে, এবং তারা প্রতিরোধ ওইখানে গড়ে তুলেছিল। এইভাবে ওই দিনের কর্মসূচি ওখানে শেষ হয়, এবং শেষ হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিলাম প্রত্যেকটা হলে আমরা মিছিল নিয়ে যাব, ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আমরা আজকে হল ছাড়া করব। এবং সেদিন আপনারা দেখতে পেয়েছেন আমাদের বোনরা মেয়েদের হল থেকেই
আগে ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে বের করে দেওয়া হয়, রোকেয়া হল দিয়ে শুরু হয় এবং এক এক 5টা হল স্বাধীন হয় এবং রাতের বেলায় জৌ হলে মিছিল হয়, এরপর মহসিন হলে মিছিল হয়। কিন্তু আমরা একটু অপেক্ষা করছিলাম যেন হচ্ছে এটা ছাত্রলীগ সন্ত্রাসী বের করবো, পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে যেন আমরা করতে পারি। এবং সর্বশেষ ফজরের নামাজের পরে আমাদের এক এক মুজিব হল, জিয়া হল, তারপর হচ্ছে কবি জসিমউদ্দিন হল, 71 হল, সূর্য হল, প্রত্যেকটা হলের ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বের করে দেওয়া হয় এবং পুরো রাত ধরে এই প্ল্যানিং গুলো করেছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সেক্রেটারি এস এম ফরহাদ এবং হচ্ছে আমাদের মাজাহারুল ইসলাম এবং একটা টিম ছিল, তারা সারা রাত ধরে এই কাজগুলো করেছে। এবং সকাল হতেই সকল ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে হল থেকে বের করে দেওয়া হয়, প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত হয় এবং এর মাধ্যমে বলা চলে নতুন ভোর এবং যেদিন ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়, প্রত্যেকটা হল স্বাধীন হয়, ওই দিনে মূলত বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিনে আমাদের কাছে কনফিডেন্স মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার, খুনি হাসিনা থাকছে না এবং আমরা আলটিমেটলি চূড়ান্ত ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা ঢুকে গেছি। তো এইটা হওয়ার পরে হাসিনা আরো ভীত সম্ভ্রস্ত হয়ে পড়ে এবং তার সর্বশক্তি নিয়ে সে এখানে এঙ্গেজ হয়। তখন সে যেটা করে, আমরা সকালবেলা এর আগের দিন আমাদের 6 জন ভাই বুঝে যায় যে এটা আসলে তার পতনের সময় সন্নিকটে এবং তাকে এখন এটা যে কোনো ভাবে ঠেকাতে হবে। হ্যাঁ, তো এর আগের দিন কর্মসূচি কি দেওয়া যায়, যেহেতু 6 জন ভাই শহীদ হয়েছে, সন্ধ্যায় আমার সাথে আসিফ মাহমুদ এর সাথে আলাপ হয়, সাথে ফরহাদ, আমরা একটা টিম হয়ে সবসময় কাজ করতাম যে কোনো কর্মসূচির ক্ষেত্রে। তো কর্মসূচি কি দেওয়া যায় এটা নিয়ে আলাপ হচ্ছিল। তখন আমরা বললাম যেহেতু আমাদের 6 জন ভাই শহীদ হয়েছে, আমরা গাইবানা জানাজা এবং কফিন মিছিল, গাইবানা জানাজা দিব এবং গাইবানা জানাজা এটা হচ্ছে এই যে হচ্ছে বিশুদ্ধ, আমরা এখন যেখানে দাঁড়ায় কথা বলছি এই জায়গায় গাইবানা জানাজা এবং কফিন মিছিল। এবং 6 জন ভাই যেহেতু শহীদ হয়েছে, আমরা সিম্বলিক 6টা আমরা হচ্ছে কফিন ঢোকাবো এবং কফিনের উপর জাতীয় পতাকা থাকবে, এটা দিয়ে আমরা হচ্ছে একটা গাইবানা জানাজা করব। তো সে আলোকে পরবর্তী দিন আমাদের এই কফিন মিছিল এবং গাইবানা জানাজার জন্য এই কফিন গুলো তো ঢোকাতে হবে এবং সেটা দায়িত্ব দেওয়া হয় আমাদের ইসলাম ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শাহ মাহমুদুল হক চৌধুরী ভাইকে এবং ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন ভাইকে। তো দেলোয়ার ভাইকে বলি এবং ভাই এবং মাহফুজ ভাই সমন্বয় করে আমাদের জন্য ওই সময়ে 6টা কফিন এবং জাতীয় পতাকা সেগুলো ম্যানেজ করে দেয়। এখন এগুলো ম্যানেজ হওয়ার পরে এটা যে আমরা ঢোকাবো সে অবস্থা আমাদের নাই। পুরো ক্যাম্পাসে হাসিনার তার আইন শৃঙ্খলা বাহিনী, তার পেটোয়া বাহিনী পুরো ক্যাম্পাস ঘিরে রাখছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। পরবর্তীতে আমরা চেষ্টা করলাম শাহবাগ দিয়ে, ব্যর্থ হলাম। মুজিব হলের পিছনে একটা গেট আছে ছোট, ওই দিক দিয়ে চেষ্টা করলাম, ব্যর্থ হলাম। তারপর আমরা চেষ্টা করলাম চাঙ্কারপুল দিয়ে, ওই দিক দিয়েও আমরা ঢুকাতে পারছি না। পলাশী দিয়ে চেষ্টা করলাম, ব্যর্থ হলাম। সর্বশেষ আমরা এই যে মুক্তি তোরণ গেট দিয়ে ওইখানে আনলাম এবং এখান থেকে আমরা মিছিল নিয়ে গিয়ে ওইটা আমরা নিয়ে আসলাম। নিয়ে এসে ঢুকে এখানে আমরা মিছিল করলাম, গাইবানা জানাজা করলাম। গাইবানা শেষ হতে না হতে হাসিনার যৌথ বাহিনী আমাদের উপর ফায়ার শুরু করে, আমরা আবার সব এদিকে হলপাড়ার দিকে চলে আসি, ধাওয়া পাল্টা দেওয়া হয়। এই যখন চলছিল এর মধ্যেই ঘোষণা আসে এই ক্যাম্পাসের বন্ধ ঘোষণা করা দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুনি হাসিনার ভিসি মাকসুদ কামাল বন্ধ ঘোষণা করছে। তখন সবাই একটু হতাশ হয়ে পড়ছে, যে ক্যাম্পাস থেকে আন্দোলন শুরু হয়েছে সেই ক্যাম্পাসটাই বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে, তাহলে আন্দোলনের ভবিষ্যৎ কি? তখন আমরা বলছিলাম না, আমরা ক্যাম্পাস অবস্থান করবো শেষ পর্যন্ত। এবং ছাত্রলীগ মুক্ত হওয়ার পর থেকে সকাল থেকে শিক্ষার্থীরা হল ছাড়া, তারা হল ছেড়ে চলে যাচ্ছিল তাদের পরিবার থেকে। স্বাভাবিক, যারা সাধারণ শিক্ষার্থী তাদের পরিবার থেকে প্রেসার দিচ্ছে, তখন হল ছেড়ে তারা চলে যাচ্ছিল। তখন আমরা তাদেরকে বলছিলাম, রিকোয়েস্ট করছিলাম, ভাই থাকো, আমরা বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো, ঠিক আছে? এখন যদি সবাই চলে যায় তাহলে আলটিমেটলি তো এটা হল সেফ রাখা, তাহলে ছাত্রলীগ আবার এসে উঠবে। তখন আমরা বোঝানোর চেষ্টা করলাম এবং যখন আমাদের শিক্ষার্থীরা যাচ্ছিল তখন আমরা আমাদের হল গেটে ছেলে পেলে দিয়েছিলাম, হল গেটে তালাও মেরেছিলাম, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু এরপরে যখন দেখতেছে রাখা যাচ্ছে না, চলে যাচ্ছে, এবং শিক্ষার্থীরা যখন যাচ্ছে, ছাত্রলীগের সন্ত্রাসীরা শাহবাগে অবস্থান করছিল, এদিকে হাতিরপুলের দিকে সুযোগ পেলেই তারা আবার ঢুকে যাবে, ওইখানে হামলা করতেছিল নির্মমভাবে। সেদিন অসংখ্য শিক্ষার্থীকে ছাত্রলীগের সন্ত্রাসীরা, যারা নিরাপরাধ শিক্ষার্থী তারা বাড়িতে চলে যাচ্ছে, ওদের উপর হামলা করে রক্তাক্ত করছে, মানে নির্মমভাবে হামলা করছে। তো সর্বশেষ সন্ধ্যার দিকে যখন দেখতেছি আমরা ছাড়া আর কেউ নাই, তখন আমরা বললাম ঠিক আছে, আমাদের যারা জনশক্তি আছে এবং শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী যারা আছে, তারা যেন ঢাকা অবস্থান করে। ঢাকায় তখন তাদের থাকার ব্যবস্থা করলাম এবং সাধারণ শিক্ষার্থীদের যে অংশ তারা আছে তাদেরকে আমরা এখানে ঢাকায় থাকার আমরা তখন ব্যবস্থা করেছিলাম। একই সাথে আমরা তখন মিটিং করলাম আমাদের সারা দেশের দায়িত্বশীলদের সাথে, ঢাকা মহানগরের সাথে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। আমরা ওই দিন সন্ধ্যায় মিটিং করেছিলাম, কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি, আমরা পুরো প্যানেল অনলাইনে মিটিং করেছিলাম এবং আমরা সিদ্ধান্ত নিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করেছে, সমস্যা নাই, এই আন্দোলনটাকে আমরা সারা দেশে ছড়াই দিব এবং একই সাথে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এখানে এঙ্গেজ করব। আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা সবটুকু দিয়ে আমরা এখানে চেষ্টা করব। কিন্তু পরবর্তী দিন 18 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনরা এইভাবে তাদের জীবনকে উৎসর্গ করবে, এইভাবে রাস্তায় নামবে, এটা আমাদের কল্পনাই ছিল না। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু আমাদের কমিটি আছে প্রত্যেকটা জায়গায় তাদের সাথে আমরা মিটিং করেছিলাম, নির্দেশনা দিয়েছিলাম, কিন্তু এইভাবে যে তারা দেশের জন্য
এবং হচ্ছে হাসিনা ফেসিবাদের বিরুদ্ধে তারা এইভাবে এটা আমরা কল্পনা করতে পারিনি। এবং শহরে মধ্যবিত্ত শ্রেণী তারা যেভাবে রাস্তায় নেমেছে, তারা যেভাবে জীবন দিয়েছে, সেটা এই আন্দোলনটাকে সফলতার পেছনে অন্যতম একটা হচ্ছে ফ্যাক্টর ছিল এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং শহর মধ্যবিত্ত শ্রেণী। এবং এই যখন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভাই বোনরা যখন জীবন দিচ্ছিল এবং হচ্ছে অলরেডি হচ্ছে প্রত্যেকটা ক্যাম্পাসে যখন হচ্ছে রক্তাক্ত হয়েছিল, এই সময়ে আবার ইন্টেলিজেন্সের একটা পক্ষ 18 জুলাই তারা বিভিন্নভাবে চেষ্টা করছিল সংলাপ করার জন্য, বিভিন্নভাবে ম্যানেজ করার জন্য। তখন তারা বলছে ঠিক আছে তোমাদের কোটা এটা আমরা মেনে নেব। ততক্ষণ আমরা বললাম এই আন্দোলন আমাদের আর কোটার মধ্যে নাই, আমাদের এখন আন্দোলন অ্যান্টি ফেসিস্ট আন্দোলন, হাসিনার পতন আন্দোলন। এবং তখন আমি আসিফ মাহমুদ, নাহিদ, হাসনান সাথে সবার সাথে আলাপ করেছিলাম এবং বললাম রক্তের উপর কোনো সংলাপ হইতে পারে না। অলরেডি আমাদের অনেক ভাই বোনরা শহীদ হয়ে গেছে, সুতরাং রক্তের উপর আমরা কোনো ধরনের সংলাপ করতে পারি না। এবং এই আলাপ যখন হচ্ছিল একই সাথে আমি তখন আমরা ফেসবুকেও পোস্ট দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, তখন আমি সবাইকে বলে বলে পোস্ট দিয়েছিলাম, সবার সাথে আমি লম্বা সময় কথা বলেছিলাম। লাল জুলাইয়ের গল্পে আমরা আসলে এই বিষয়গুলো কিন্তু রিলেট করছি, তাই না? দেখেন এখন যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন তারা কিন্তু প্রত্যেকটা দিনের সঙ্গে আমরা হয়তো বা ঘটনা প্রবাহগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছি, কিছুটা বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখার সুযোগ পেয়েছি, সবচেয়ে বেশি অবশ্য সোশ্যাল মিডিয়াতে আমরা পেয়েছি। আর আজকে আমরা সেই গল্পের সঙ্গে এখন পরতে পরতে সবকিছু মিলাচ্ছি। এখন হয়তো বা অনেকে ভাবছেন ও আচ্ছা, তাহলে এই জন্য ঠিক এইভাবে ওনারা পেছন থেকে কাজ করেছেন। তো 18 জুলাই যখন আমরা এই কাজগুলো করছিলাম, একই সাথে যতগুলো অংশীজন আছে সবার সাথে তখন আমরা আলাপ করছিলাম। তখন আমি জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ভাইয়ের সাথে কথা বললাম, বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলাম এবং সবাইকে বললাম এত বিশাল একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন শিক্ষার্থীদের, আপনারা এখানে সর্বশক্তি নিয়ে এঙ্গেজ হন। আপনারা যদি সর্বশক্তি নিয়ে এঙ্গেজ হন, খুনি হাসিনার পতন খুব দ্রুত হইতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমি তাদেরকেও বলি এবং তাদের সর্বশক্তি নিয়ে সম্পৃক্ত হওয়ার জন্য অনুরোধ করতে থাকি। এবং এই যখন আলাপ করছিলাম তখন আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন আসছিল যে কোনো সময় ইন্টারনেট চলে যেতে পারে এবং কারফিউ জারি হইতে পারে। খুনি হাসিনা অলরেডি সে তার মস্তক নিয়ে সে কাপাকাপি শুরু হয়ে গেছে। তখন আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঠিক করার জন্য আমরা বসে গেলাম এবং আমাদের সবসময় একটা টিম ছিল কর্মসূচি প্রণয়ন করার জন্য। পরবর্তী 2-3 দিনের কর্মসূচি কি হবে এটা আমরা একসাথে ঠিক করে রাখতাম। তো এই টিমে থাকতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সাবেক সভাপতি মির্জা গালিব ভাই, শরফুদ্দিন ভাই, আলী হাসান মাহমুদ জুনায়েদ ভাই, রাফেজ সালমান রিফাত ভাই, সিবগাতুল্লাহ ভাই এবং কেন্দ্রীয় একটা টিম ছিল। ওইখানে ছিল আমাদের কেন্দ্রীয় সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাই, এরপর হচ্ছে জাহিদুল ইসলাম ভাই, সিবগাতুল্লাহ ভাই, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মাহাদি আল মাহমুদ ভাই, এরপর হচ্ছে আমিরুল ভাই। তো আমরা এই দুইটা গ্রুপে মিলে মূলত হচ্ছে ডিসাইসিভ রোলগুলো নিতাম, আমাদের কর্মসূচি কি হবে এইগুলো ঠিক করতাম। তখন আমরা বসে আমরা নিজেদের মধ্যে পরবর্তী কর্মসূচি কি হতে পারে, যদি ইন্টারনেট না থাকে কর্মসূচি কি হতে পারে সেটা কমিউনিকেশনটা কেমন হতে পারে, কমিউনিকেশন এবং হচ্ছে কর্মসূচি দুটাই। আচ্ছা, তো কর্মসূচির ক্ষেত্রে আমরা তখন ঠিক করলাম আমরা এমন একটা কর্মসূচি দিব যেখানে নেতা থাকুক আর না থাকুক আন্দোলন যেন চলতে থাকে, আন্দোলনটা যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। এবং এমন কর্মসূচি করা হবে, এটা মির্জা গালিব ভাই ঠিক করছে, মানে যে কর্মসূচির মাধ্যমে হাসিনার পুরো পাওয়ারকে চ্যালেঞ্জ করবে, পুরো পাওয়ার স্ট্রাকচারটা ভেঙে পড়বে, একই সাথে তার পার্টি স্ট্রাকচারও ভেঙে যাবে, এমন ভাবে আমরা এই কর্মসূচি তৈরি করব। তখন এই 9 দফার এই খসড়াটা তৈরি করা হয় এবং 9 দফাটা এমন ভাবে তৈরি করা হয় এটা মানলে তার পার্টি স্ট্রাকচারও থাকবে না, একই সাথে তার ক্ষমতাও ভেঙে যাবে। এর পাশাপাশি আপনি যেটা বলছেন হচ্ছে যদি ইন্টারনেট না থাকে কমিউনিকেশন মাধ্যম কি হবে সেটা নিয়ে আমরা তখন আলাপ শুরু করলাম। এবং সেটার জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির তৎকালীন সেক্রেটারি সৈয়দ মোহাম্মদ ফরহাদ ভাই সে আগে থেকে অনেকগুলো ফোন ম্যানেজ করে রেখেছিল, অফলাইন বাটন ফোন। আচ্ছা, আপনারা যে বাটন ফোন যেটা আমরা আগে ইউজ করতাম, এই বাটন ফোন অনেকগুলো সে ম্যানেজ করে রেখেছিল, একই সাথে অনেকগুলো সিম ম্যানেজ করে রেখেছিল। এবং এই কোঅর্ডিনেশনের কাজটা করছিল সিবগাতুল্লাহ ভাই। আবার সারা দেশে যেহেতু আন্দোলনটা তিনি সমন্বয় করছিল, তো সিবগাতুল্লাহ ভাই প্রত্যেকটা জায়গায় আমাদের আন্দোলন যারা সমন্বয় করতেছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকটা জেলায় সিটিতে তাদের অফলাইন নাম্বার, যদি ইন্টারনেট চলে যায় তাদের সাথে কমিউনিকেশন মাধ্যম কি হবে সে অফলাইন নাম্বারগুলো তিনি আগে থেকে ম্যানেজ করে রেখেছিল। তো এই যখন অবস্থা, যখন আলাপ করছিলাম সন্ধ্যার দিকে আমার আসিফের সাথে আলাপ হচ্ছিল এবং আমরা যে 9 দফার যে খসড়া তৈরি করেছি সেটা ড্রাফটটা কিন্তু আমি আসিফ মাহমুদকে পাঠিয়ে দিয়েছি এবং তাদেরকে বললাম তাদের ইন্টারনাল টিমের মধ্যে যেন তারা আলাপ করে এটা নিয়ে হচ্ছে তারা সিদ্ধান্ত নেয়। তো এই আলাপ যখন হচ্ছিল তখন হঠাৎ করে এই সন্ধ্যার দিকে ইন্টারনেট চলে যায় এবং আপনার নিঃসন্দেহে মনে থাকার কথা যখন ইন্টারনেট চলে গেছে পুরো দুনিয়া ডিসকানেক্টেড। এর আগে আমরা যে কোনো বিষয় অনলাইনে যোগাযোগ করতেছিলাম, প্রতিনিয়ত কানেক্টেড সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং কোথায় কি হচ্ছে সবকিছু ইনফর্ম এবং এক মুহূর্তে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে কোনো বিষয় আমরা সহজে ছড়িয়ে দিতে পারতেছি। এবং মিডিয়ায় যদি ক্রমাগত প্রপাগান্ডাও করে আমাদের এই বিকল্প সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সত্য ঘটনাটা আমরা জানা দিতে পারতেছি। কিন্তু যখন ইন্টারনেট চলে গেছে, ইন্টারনেট চলে যাওয়ার পরে মুহূর্তের মধ্যে সবকিছু ডিসকানেক্টেড। তখন আমরা যেটা করলাম সবার আগে কমিউনিকেশনে যে অফলাইন কমিউনিকেশন ডেভেলপ করে সেটা
তখন ফরহাদ ভাই, সিবগাতুল্লাহ ভাই আমাদের সবাইকে হচ্ছে একটা বাটন ফোন দিয়েছে এবং এর মাধ্যমে আমরা সবার সাথে আবার কমিউনিকেশন করে একটু সময়ের মধ্যে আমরা এই কমিউনিকেশনটা ডেভেলপ করলাম। এবং সিবগাতুল্লাহ ভাই সারা দেশে নির্দেশনা দিল। পরবর্তী দিন 19 জুলাই শুক্রবার ছিল, সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে প্রত্যেকটা মসজিদ থেকে যেন মিছিল বের হয় এবং আমাদের ইসলাম ছাত্র শিবিরের জনশক্তিরা যেন সামনে এবং পেছন থেকে তারা যেন নেতৃত্ব দেয়। এবং সে আলোকে আমরা দেখতে পেয়েছি 19 জুলাই মুক্তিকামী ছাত্র জনতা তারা সকাল থেকে তারা রাস্তায় নেমে পড়েছিল। এবং সেদিন আপনি ঢাকায় দেখতে পাবেন যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, মিরপুর থেকে শুরু করে সাভার প্রত্যেকটা জায়গায় সকল স্তরের মানুষরা তারা রাস্তায় নেমে পড়েছিল। এবং তখন থেকে আলটিমেটলি চূড়ান্ত আন্দোলন শুরু হয়ে গিয়েছে। এবং যাত্রাবাড়িতে যদি দেখতে পান আপনি, সেদিন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা যেভাবে তারা রাস্তায় নেমেছিল, যেভাবে তাদের জীবনকে উৎসর্গ করেছিল, এটা একদম আমার চোখের সামনে আমি দেখেছি সেটা। এবং ওইখানকার হচ্ছে আমাদের মা বোনরাও পর্যন্ত তারা রাস্তায় নেমে পড়েছিল। তো এই যে তাদের আন্দোলন, একই সাথে আমরা সাভারে দেখতে পেয়েছি শ্রমিকরা তারা রাস্তায় নেমে পড়েছিল, মানে সমাজের সর্বস্তরের মানুষরা। এবং সেদিন আমরা প্রথমে সকাল থেকে যেহেতু দেখতে পাচ্ছিলাম মিডিয়া ক্রমাগত প্রপাগান্ডা হচ্ছে। আপনি ওদিন 19 জুলাই মিডিয়ার একটু স্ক্রলিং যদি করেন, সেদিন দেখতে পাবেন হাসিনা বারবার বলতেছিল শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে, শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে গেছে, এখন আর আন্দোলন শিক্ষার্থীদের নাই, এখন হচ্ছে বিএনপি জামাতের আন্দোলন, যুদ্ধপরাধী, স্বাধীনতা বিরোধী, এই টাইপের বিভিন্নভাবে ফ্রেমিং ট্যাগিং করছিল এবং আন্দোলনকে বন্ধ করে দেওয়া। এবং ছাত্রলীগের পান্ডাদের থেকে বিভিন্নভাবে কমেন্ট নিয়ে বলছিল হচ্ছে আন্দোলন এখানে থেমে গেছে, এইভাবে বিভিন্নভাবে এটাকে ফ্রেমিং করার চেষ্টা করছিল। তখন আমাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল পরবর্তী দিনে কর্মসূচিটা ডিক্লেয়ার করা। যদি আমরা ডিক্লেয়ার না করতে পারি তখন আন্দোলনটাকে বন্ধ করে দেওয়া হবে। এবং আমাদের সমন্বয়কদের একটা গ্রুপকেও তারা যমুনায় নিয়ে যাচ্ছিল, বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করা হচ্ছিল। তখন আমরা সবার আগে কি করলাম, আন্দোলন মাঠ পর্যায়ে সমন্বয়ের জন্য নির্দেশনা দেওয়া, সেই অনুযায়ী মাঠে আন্দোলন হচ্ছিল। আমরা বাটা সিগন্যালের একটা অফিসে ওখানে একত্রিত হলাম, আমি, সিবগাতুল্লাহ ভাই, মাহাদি ভাই, সাথে হচ্ছে ফরহাদ ভাই আসলো। এরপর আমরা সমন্বয়কদের সাথে যোগাযোগ শুরু করলাম। তখন ফার্স্ট লেয়ারের সমন্বয় কারোর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না, সবার নাম্বার অফ। সেকেন্ড লেয়ারের সমন্বয়কদের সাথে তখন যোগাযোগ শুরু করলাম। তখন মোস্তাদিক আলী ইবনে মোহাম্মদ নামে একজন সমন্বয়ক আছে, সে মোহাম্মদপুর বাড়িতে ছিল, তাকে বললাম তুমি আসো। সে আমাদের টিমে যুক্ত হলো। পরবর্তীতে ওখানে বসে 9 দফা ফাইনাল করা হলো এবং এই শাও কাপ ফরহাদ ভাই তিনি করেছেন। এবং এই ফাইনাল করার পরে এটা কার নামে এখন এই 9 দফাটা দিবে সেটা আমাদের এখন ঠিক করতে হবে। তো সেটা করার জন্য আমরা সেকেন্ড লেয়ারের সমন্বয়ক আব্দুল কাদেরের সাথে তখন আমরা সিদ্ধান্ত নিলাম আব্দুল কাদেরের নামে দিব। তখন আব্দুল কাদেরের সাথে আমরা যোগাযোগ শুরু করলাম। ফরহাদ ভাই মূলত যোগাযোগ করছিল, পরবর্তীতে আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করতে তিনি সামর্থ্য হয় এবং এর মধ্যে আমি নিচে চলে আসি, উনি কমিউনিকেশন করতেছিল, আমি নিচে এসে বাটা সিগন্যালের ওই মোড়ে এসে এবং ওই হাতিরপুল এই জায়গায় মুক্তিকামী ছাত্র জনতার সাথে আমি মিলিত হয়ে যাই। এবং ওইখানে তখন ধাওয়া পাল্টা দেওয়া চলতেছিল, ছাত্রলীগের সন্ত্রাস ছিল, শাহবাগে ছিল, ওইখানে হচ্ছে পুলিশ ছিল, তারা ক্রমাগত হচ্ছে সায়েন্স ল্যাবের এখান থেকে, ধানমন্ডির দিক থেকে এবং হচ্ছে হাতিরপুলের দিক থেকে আমরা মিছিল নিয়ে যখন যাচ্ছিলাম ওরা হামলা করতেছিল। এক পর্যায়ে হেলিকপ্টার থেকে র্যাব গুলি করতেছিল, এই যে বাটা সিগন্যাল ওইখানে, আমরা ওই জায়গায় ছিলাম। তো ওই অবস্থায় ওইখানে আর ওঠার মতো অবস্থা ছিল না, যে বিল্ডিং ওনারা ছিল, ওনাদেরকে আবার নিচে নামাইতে পারতেছে না, ওনারা এর মধ্যে 9 দফা ফাইনাল করে ফেলছে, আব্দুল কাদেরের সাথে কথা বলা হয়ে গেছে। এখন এই 9 দফাটা মিডিয়া পৌঁছাইতে হবে, এটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জ। আবার ওদেরকে আমরা নিচে নামাইতে পারতেছি না এবং ওইখানে ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়। 9 দফাটা যে প্রিন্ট দিবে, প্রিন্ট দিয়ে যে আমি মিডিয়া হাউসে পৌঁছাবো সে অবস্থায় নাই। তখন ও শেষ পর্যন্ত 4টা সম্ভবত 4:30টার দিকে আমরা ভাইদেরকে নামাইতে পারি। এরপর ওনাদেরকে নিয়ে আমাদের একটা বাসায় যাই, ওখানে গিয়ে প্রিন্ট দিব, ওইখানেও প্রিন্টের কালি শেষ, 2 কপি প্রিন্ট হয়ে এরপর আর প্রিন্ট দিতে পারছি না। পরে ওইখান থেকে আমরা বাংলা মোটরে গেলাম একটা অফিসে, ওখানে গিয়ে প্রিন্ট দিলাম। প্রিন্ট দেওয়ার পরে তখন আমরা এই মিডিয়ায়, প্রত্যেকটা মিডিয়া আমরা পৌঁছানোর জন্য এখন আমরা সাংবাদিকদেরকে ফোন দেওয়া শুরু করলাম। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যারা ছিল সবাইকে ফোন দিলাম। তো ওই সময় 2 জন সাংবাদিক, মাহাদি এবং সোহান, তারা বাংলা মোটর আসে, অনেক জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে তারা এসেছিল। আসার পর তাদের কাছে আমি 9 দফার যে ড্রাফট কপি, একটা হাসপাতালে, বাংলা মোটর মোড়ে একটা হাসপাতালে, ওখানে গিয়ে তাদেরকে আমি 9 দফার ড্রাফট কপিটা দিই, ফাইনাল কপিটা দিই। এরপর হচ্ছে তারা ব্লুটুথে ওটি শেয়ার করে নেয় এবং তাদেরকে বলে তাদের যারা হচ্ছে কলিগ আছে সবার কাছে যেন এই কর্মসূচিটা ছড়িয়ে দেয়, 9 দফা কর্মসূচিটা। এবং এর পাশাপাশি আমরা যত সাংবাদিক, সম্পাদক এবং প্রত্যেকটা হাউস, ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়ার প্রত্যেকটা জায়গায় আমরা অফলাইনে টেক্সট করে, আমার নাম্বার থেকে টেক্সট করে আমি 9 দফাটা সবার কাছে পৌঁছে দিই। এবং একই সাথে তখন যেটা করলাম, যেহেতু আমরা অফলাইনে টেক্সট করে দিয়েছি এবং হচ্ছে সব মিডিয়া হাউসে প্রিন্ট কপি দিচ্ছি, এবং এটা যদি আমরা ভিডিও হিসাবে দিতে পারি তাহলে এটা সবচেয়ে বেশি অথেন্টিক হবে। তখন আমরা যেটা করলাম, আব্দুল কাদেরকে আবার বললাম, আব্দুল কাদের তখন একটা মসজিদে ছিল যাত্রাবাড়িতে, তখন ওইখানে আমাদের নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের যে অফিস সম্পাদক অমিত ভাইকে বললাম তাকে ওখান থেকে নিয়ে একটা সেফ রুমে নিয়ে যাওয়া, কারণ ওই জায়গাটা সেফ না, এবং ওইখানে গিয়ে তার থেকে একটা ভিডিও বার্তা নেওয়া 9 দফা। আমরা পুরো দফাটা হচ্ছে তার মোবাইলে পাঠিয়ে দিই, ওখান থেকে দেখে যেন সে ওই 9 দফাটা যেন ভিডিও বার্তা
সে হচ্ছে রেকর্ড করে এবং মেমোরিতে করে এটা আমাদেরকে এসে বাংলা মোটরে দিয়ে যায়। তো সেই হিসাবে অমিত ওই সময় যাত্রাবাড়ির কথা চিন্তা করেন, 19 জুলাই 20 জুলাই কি অবস্থা ছিল ওই সময়ে। অমিত ভাই সে আব্দুল কাদের কাছে যায়, ওখান থেকে তাকে সেফ রুমে নিয়ে যায়, তার থেকে একটা ভিডিও বার্তা নেয় এবং একটা মেমোরিতে করে সে যাত্রাবাড়ি থেকে এসে আমাদেরকে বাংলা মোটরে দিয়ে যায়। এবং ওই সময় আসতে গিয়ে সে অসংখ্য লাশ দেখতে পাইছে রাস্তার উপর দিয়ে, এবং সে নিজেও লাশ করে যেতে পারতো। এরপরে সে এসে আমাদেরকে হচ্ছে ওই মেমোরিটা দেয়। ততক্ষণ আমরা অনেকগুলো পেন ড্রাইভ নিয়ে আমরা রেডি করে রেখেছিলাম। আমরা ওই মেমোরি থেকে অনেকগুলো পেন ড্রাইভে এটাকে ট্রান্সফার করে আমরা প্রত্যেকটা ন্যাশনাল মিডিয়া এবং ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে গিয়ে আমরা এই 9 দফা পেন ড্রাইভটা করে আমরা দিয়ে আসছি ড্রাফট কপি, এবং 9 দফার হচ্ছে পেন ড্রাইভটা আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে ভিডিও বার্তা সহ দিয়ে আসছি। তো এর মাধ্যমে কিন্তু এই 9 দফাটা এস্টাবলিশ হয়। এবং 9 দফাটা যখন আসার পরে হাসিনা এত বেশি ভয় পায়, সে তখন ইন্টেলিজেন্সকে নির্দেশনা দেয় এটাকে মডারেট করার জন্য। যখন প্রথম চেষ্টা করছে এই 9 দফাটাকে হচ্ছে শিক্ষার্থীদের দাবি না, এটাকে এস্টাবলিশ করার জন্য, কিন্তু যখন দেখতেছে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে যতগুলো মাধ্যম আছে সব মাধ্যমে আমরা এটা পৌঁছাইছি, আমরা পেন ড্রাইভে পৌঁছাইছি, আমরা অফলাইন টেক্সটে পৌঁছাইছি, আমরা প্রিন্ট করে পৌঁছাইছি। একই সাথে আমরা আবার হচ্ছে যেটা করছি, যেহেতু পত্রিকায় না ছাপাইতে পারে এই কারণে আমরা 9 দফার এটা প্রিন্ট করে হকারের মাধ্যমে হচ্ছে পত্রিকার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আমাদের কর্মসূচি কি, শুধু এটা একদিন না, 19 তারিখ থেকে একদম 24 তারিখ পর্যন্ত যখন ইন্টারনেট ছিল না, প্রত্যেকটা দিন আমরা কর্মসূচি নিজেরাই লিখে সমন্বয়কদেরকে সেফ রুমে নিয়ে যেয়ে তাদের নামে আমরা এই কর্মসূচিগুলো সারা দেশে ছড়াই দিছি। এভাবে আমাদেরকে যেতে হয়েছে। তো এভাবে হচ্ছে যখন 9 দফাটা যখন হচ্ছে আমরা দিই, তখন হাসিনার ইন্টেলিজেন্স তখন এটাকে একটু মডারেট করে তখন এটাকে 8 দফা তৈরি করে। এবং এই 8 দফার মধ্যে 9 দফার যে প্রথম দফা ছাত্র হত্যার দায় নিয়ে খুনি হাসিনাকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে, সে দফাটাকে বাদ দেওয়া হয়। এবং বাকি সব যেই 8 দফা যেগুলো ছিল এগুলোতে খুনি হাসিনা একটা পশমও ছিড়বে না, এই টাইপের। তখন আমরা বললাম 9 দফাটা হচ্ছে আমাদের ছাত্র জনতার দাবি, এবং এটাকে আমরা এস্টাবলিশ করছি। এবং ইতিমধ্যে যখন আমরা ভিডিও বার্তা সহ ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে দিয়েছি, তখন আল জাজিরায় চলে আসছে, এফপিতে চলে আসছে, বিভিন্ন দেশে বিদেশে অনেক বড় বড় মিডিয়াতে চলে আসছে, এবং 9 দফা এস্টাবলিশ হয়ে গেছে। এবং এই 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত প্রতিদিন সারা দেশে যে গণহত্যা এবং শিশু হত্যা হয়েছে, প্রত্যেকটা জিনিসের আমরা ডকুমেন্টেশন করছি। আমাদের একটা টিম যারা শুধু ডকুমেন্টেশন করতো, প্রত্যেকটা হাসপাতালে গিয়ে এসকোর্টে গিয়ে, এটা আমাদের কোঅর্ডিনেট করতো মাহাদি ভাই এবং আরাফাত হোসেন ভুইয়া। তো পরবর্তীতে যখন এই অবস্থা, তখন 25 তারিখের দিকে আমাদের সমন্বয়কদের নাহিদ, আসিফ, বাকের তাদেরকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। তারা গুম অবস্থায় ছিল। যখন গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয় তখন আমি তাদেরকে ফোন দিয়ে আমি আসিফের সাথে কথা বলে দীর্ঘ সময় জুড়ে, এবং 19 তারিখের পর থেকে একদম 25 তারিখ পর্যন্ত আন্দোলনটা কিভাবে কন্টিনিউ করা হয়েছে, কি করা হয়েছে, কোথায় কি হয়েছে, সবকিছু আমি ডিটেইলস জানাই। এবং তাকে আমি হচ্ছে একটা হচ্ছে পেইড ভিপিএন প্রদান করি, যেন হচ্ছে সিকিউরিটির বিষয়টা যেন হচ্ছে এনশিওর করা যায়। তো তখন বলে, এবং তাদেরকে বলে যে হচ্ছে তখন বিভিন্নভাবে অনেক পক্ষ থেকে আলাপ আসছিল এবং অনেক মানুষ তখন কনভিন্স এবং ম্যানেজ হয়ে গিয়েছিল। হাসিনা যে 19 তারিখের পর থেকে 24 তারিখ পর্যন্ত যে ম্যাসাকার চালাইছে, সারা দেশে যে গণহত্যা এবং শিশু হত্যা হয়েছে, যে কারফিউ ছিল, এর মাধ্যমে সবাই ভয় পেয়ে গেছে। তখন তারা বলছে না, এখন আর দরকার নাই, হাসিনা টিকে গেছে, এখন ক্যাম্পাস খোলার আন্দোলন করো। বিভিন্নভাবে এই ধরনের আলাপ আসছিল। তখন আমরা বলছিলাম এখন আর কোনো ক্যাম্পাস খোলা আন্দোলন করার সুযোগ নাই, ফেসিবাদ বিরোধী আন্দোলন অলরেডি 700 থেকে 800 আমাদের ভাই বোন শহীদ হয়ে গেছে। এখন যদি আমরা এই ক্যাম্পাস খোলা আন্দোলন অথবা এই ধরনের ম্যানেজেবল কথাবার্তা বলি, তাহলে পুরো শহীদদের সাথে একটা সুস্পষ্ট প্রতারণা করা। তখন আমি আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তাদের সবার সাথে আলাপ করছিলাম। তো আমি তাদেরকে সব বিষয়গুলো ইনফর্ম করলাম এবং বললাম হচ্ছে তোমরা হচ্ছে জাতীয় বীর, দাঁড়িয়ে থাকতে হবে। এখন আমাদের আলটিমেটলি ফেসিবাদ বিরোধী আন্দোলন এটাকে সফল করতে হবে, এবং এটা আমরা সফল হবে ইনশাআল্লাহ। তখন ব্যাক গিয়ারে যাওয়ার আসলে কোনো সুযোগ নেই, ব্যাক গিয়ারে সুযোগ নেই। যদি আমরা একজন থাকি, আমরা একাই লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবং সেই জায়গায় যত ত্যাগ স্বীকার করতে হবে সেই স্বীকার করতে আমরা প্রস্তুত আছি। এবং ওই সময় তার সাথে কথা হয়, 26 তারিখও তার সাথে কথা হয়। এবং এর মধ্যে আব্দুল কাদেরের নামে লাগাতার 3 দিন প্রেস রিলিজ পাঠানোর কারণে তাকে হন্য হয়ে খুঁজছিল ইন্টেলিজেন্সের লোকরা। তখন আমরা বিকল্প সমন্বয়কদেরকে সেফ রুমে রাখার ব্যবস্থা করছিলাম। তখন আব্দুল হান্নান মাসুদ, তাকেও কিন্তু আমরা 22 জুলাই থেকে সেফ রুমে রাখার ব্যবস্থা করেছিলাম। এবং এই ক্ষেত্রে আরো যারা অংশীজন আছে তাদের সাথে আমরা তখন আলাপ করছিলাম। তো 26 জুলাই যখন মূল সমন্বয়করা যখন হাসপাতালে ছিল, তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। 6 সমন্বয়কে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এবং দ্বিতীয় সারি যে সমন্বয়করা ছিল তারা তখন হাসপাতাল ভিজিটে বের হয়। ওরা যায় হচ্ছে কোয়েত মতির হাসপাতালে। কোয়েত মতির হাসপাতালে যাওয়ার পরে তাদেরকে ইন্টেলিজেন্সের লোকরা পুরাই ঘিরে ফেলে, এবং ওখানে একটা প্রেস কনফারেন্স করার কথা ছিল। ওইখানে আমাকে আব্দুল হান্নান মাসুদ ফোন দেয়, রিফাত রশিদ, মাইন সরকার, ওরা ছিল, আমাকে ফোন দেয় এবং বলে যে হচ্ছে ভাই আমাদের এখানে প্রেস কনফারেন্স করবো, আমাদের কিছু ডকুমেন্টস লাগবে। তখন আমি তাদের কাছে ডকুমেন্টস, গণহত্যার যে ডকুমেন্টস গুলো আছে সারা দেশে যে হাসিনার গণহত্যা, সেগুলো আমি তাদের কাছে পৌঁছাই। এর পাশাপাশি হচ্ছে শহীদদের যে তালিকা, সেই তালিকাটা আমরা, যেহেতু আমাদের ডকুমেন্টেশন টিম ছিল, তারা কাজ করছিল,
পুরো ডকুমেন্টেশন টিমটা আমরা আমাদের ওই যে শহীদের তালিকাটা তৈরি করে আমরা তখন এটা তার কাছে পৌঁছাই। এবং এক্ষেত্রে ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন নেতা আছে আব্দুল গাফফার জিশান, সে এবং হচ্ছে মোসাদ্দিক, এই দুজনের মাধ্যমে আমি বাংলা মোটর থেকে প্রিন্ট করে তাদেরকে আমি কোয়েত মতি হাসপাতালে পাঠাই। এবং কোয়েত মতি হাসপাতাল যেহেতু তাদের সিকিউরিটি কনসার্ন, তখন তাদের সিকিউরিটি এনশিওর করার জন্য তখন আমি আমাদের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম শাকিল তাকে বলি, এবং সে তার জনশক্তিদেরকে ওখানে পাঠায় হাসপাতালের বাইরে এবং ভিতরে অবস্থান করার জন্য, যেন তাদেরকে যেন কেউ ধরে নিয়ে যেতে না পারে। কারণ প্রথম সারির 6 সমন্বয়কে নিয়ে গেছে, এখন ওদেরকেও দ্বিতীয় সারি যে সমন্বয়ক আছে তাদেরকেও যদি নিয়ে যায় তাহলে আন্দোলন কন্টিনিউ করা তো অনেক কঠিন হবে। তো এই অবস্থায় আমাদের সবার প্রায়োরিটি ছিল তাদেরকে আগে সেভ করা, এবং তাদেরকে বললাম প্রেস কনফারেন্স করার দরকার নেই, আগে সেভ হোমের এনশিওর করতে হবে তোমাদেরকে। তখন আমি আরো 3টা অ্যাম্বুলেন্স নিয়ে গেলাম, 3টা অ্যাম্বুলেন্সে করে সামনে একটা পিছনে একটা মদ্যখানে তাদেরকে রেখে ওই হাসপাতাল থেকে তাদেরকে বের করার ব্যবস্থা করলাম। এবং তখন যখন বের করতেছি তখন বাইরে কিন্তু ইন্টারনেট নাই, অফলাইনে কথা বলা যাচ্ছে, ইন্টারনেট নাই, কিন্তু আবার হচ্ছে রুমের মধ্যে ওয়াইফাই আছে। 26শে জুলাই তখন আমি একটা রুমে ছিলাম, তখন রুমে করে আমি পসিবল যত অপশন আছে সেই অপশনে আমি চেষ্টা করছিলাম তাদের জন্য একটা সেফ হোমে রাখার ব্যবস্থা করার জন্য। প্রথমে বনশ্রীর দিকে তাদের জন্য ব্যবস্থা করছি, তখন হান্নান মাসুদ আমাকে অফলাইনে ফোন দিয়ে বলে ওই ছাত্রদলের আব্দুল গাফফার জিশানের নাম্বার থেকে যে হচ্ছে ভাই আমরা কোনো বাসা না থেকে আমাদেরকে যদি কোনো এম্বাসিতে ম্যানেজ করতে পারেন সবচেয়ে ভালো হয়। তখন আমি তার সাথে বললাম ঠিক আছে তাহলে দেখি। তখন একটা এম্বাসির পলিটিক্যাল অফিসের সেক্রেটারিকে আমি ফোন দিলাম, তাকে রিকোয়েস্ট করলাম। তখন সে বলে যে হচ্ছে ইটস নট এ হলিউড মুভি, এম্বাসি কাউকে এভাবে হচ্ছে সেফ হোমে রাখতে পারে না, এখানে অনেক লিগ্যাল প্রসিডিউরের ব্যাপার স্যাপার আছে। তখন আমি তাকে রিকোয়েস্ট করতে থাকি, বললাম আমাদের 6 সমন্বয়ককে ধরে নিয়ে গেছে, বাকি যারা আছে তাদেরকেও মেরে ফেলবে, এখন দ্বিতীয় সারির সমন্বয়করা এখন এম্বাসির গেটে আছে। তখন আমরা বলতেছি এম্বাসির গেটে এখন দারোয়ান ছাড়া আর কেউ নাই, আর এটা এইভাবে রাখতে পারি না। তখন আমাকে বলতেছে ঠিক আছে আমি চেষ্টা করি, আমি আমার সাংবাদিক বন্ধুর নাম্বার তোমাকে দিচ্ছি। তখন সে আমাকে একটা বিদেশি পত্রিকার সাংবাদিকের নাম্বার দেয়। ওই বিদেশি পত্রিকার সাংবাদিক আমি চিনি না কিন্তু কারোর, আমি কিন্তু কমিউনিকেশন করতেছি রেগুলার। আমি ওনাকে বলি আমাদের 6 সমন্বয়কে ধরে নিয়ে গেছে এবং দ্বিতীয় সারির সমন্বয়ক হাসপাতালে ছিল, তাদেরকে ইন্টেলিজেন্স ঘিরে ফেলেছিল, তাদেরকে মেরে ফেলবে, একটু তাদেরকে সেফ হোমে রাখার ব্যবস্থা করেন। তখন সে শোনার পরে কিছুক্ষণ পরে সে আমাকে একজন নারী সাংবাদিকের নাম্বার দেয়। পরে ওই নারী সাংবাদিক আমি বলি ফোন দিয়ে তাকে রিকোয়েস্ট করতে থাকি সেফ হোমে রাখার জন্য। পরে ওই নারী সাংবাদিক আমাকে আল জাজিরার ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট জুলকানান সাহির ভাইয়ের নাম্বার দেয়। পরে আমি সাহির ভাইকে বলি রিকোয়েস্ট করতে থাকি। পরে উনি একজন আমাকে মানবাধিকার কর্মী, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী একটা সংস্থার প্রধানের নাম্বার দেয়, ওনাকে আমি রিকোয়েস্ট করতে থাকি। পরে উনি ওনার বাসার লোকেশন দেয়, ওইখানে ওনার অফিসে গিয়ে তারা উঠে এবং ওইখান থেকে 26শে জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ওই অফিস এবং বিভিন্ন জায়গায় তারা ছিল। এবং এই ওই সেফ হোমে থাকার মাধ্যমে পুরো আন্দোলনটা বলা চলে কোঅর্ডিনেশন হয়েছে আর কি। এবং ওইখানে যখন ছিল আমরা তখন তাদেরকে নির্দেশনা মানে এই সাপোর্টটা তো বিশাল সাপোর্ট। এবং ওই সময় ওই রাতে ওইখানে ছিল, পরবর্তীতে আরো অনেকগুলো সেফ হোমে ছিল। এই সামগ্রিক কোঅর্ডিনেশনে আমরা এবং পুরো টিম, অনেকগুলো টিম এখানে একসাথে কাজ করছে, অনেকগুলো স্টেক হোল্ডারকে সাথে নিয়ে তখন আমরা একসাথে কাজ করছি। তখন আমরা সিদ্ধান্ত নিলাম এখন আন্দোলনটাকে আমরা আবার প্রাণবন্ত করে তুলবো, একটু সফট একটু হার্ড কর্মসূচির মাধ্যমে আন্দোলনটাকে আমরা কি করব আবার প্রাণবন্ত করব। তো সে আলোকে পরবর্তী দিন কর্মসূচি কি দেওয়া যায়, 27শে জুলাই সন্ধ্যায় একটা আমরা অনলাইনে প্রেস কনফারেন্স করার জন্য ঠিক করলাম। তখন আমরা সিদ্ধান্ত নিলাম 28শে জুলাই আমরা দেয়াল লিখন চিত্রাঙ্কন এর মাধ্যমে হচ্ছে আমরা এই যে গণহত্যা হয়েছে এটা প্রতিবাদ জানাবো এবং এর মাধ্যমে আবার সবাইকে সম্পৃক্ত শহর জুড়ে গ্রাফিতি হবে। হ্যাঁ, শহর জুড়ে গ্রাফিতি হবে, সেই কর্মসূচিটা দেওয়া হয়েছিল। এবং 24 ঘন্টার মধ্যে আমাদের 6 সমন্বয়ককে যে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য আমরা হচ্ছে তাদেরকে আলটিমেটাম দিব। এবং ওই প্রেস কনফারেন্সে আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই যে এর আগের দিন যে প্রেস কনফারেন্স করার কথা ছিল সেখানে যে ডকুমেন্টগুলো প্রেজেন্ট করার কথা ছিল সেগুলো আমরা প্রেজেন্ট করব। তো ওই প্রেস কনফারেন্সে অনলাইন প্রেস কনফারেন্স গুগল মিটও হয়েছিল, ওইখানে গণহত্যার যে চিত্র প্রদর্শনী সেটা করা হয় যেগুলো আমরা পাঠিয়েছিলাম, এবং শহীদদের প্রথম তালিকা প্রকাশ করা হয় যেটা বাংলাদেশের ওই সময় প্রথম শহীদদের তালিকা প্রকাশ করা, সেটা ওই দিনেই পাবলিশ করা হয়। এবং ওইখানে প্রায় ডিটেলস কে কোন জায়গায় শহীদ হয়েছে একদম ডিটেলস, এটা পরবর্তী দিন পত্রিকায় একদম বড় বড় পত্রিকায় হেডলাইন হয়ে আসে। ওটা কিন্তু পুরোটাই আমাদের ডকুমেন্টেশন টিম করেছিল, ওইটা প্রদর্শন করা হয়। তো এরপর দিন 28শে জুলাই কর্মসূচি আমরা দিয়েছিলাম, 28শে চিত্রাঙ্কন দেওয়াল লেখন এবং সারা দেশে হয়েছিল। এই আলাপগুলো যখন চলছিল তখন আমাদের নিজেদের মধ্যে তখন আমি আলাপ করছিলাম পরবর্তী দিনের কর্মসূচি কে দেওয়া যায়। এর মধ্যে আমাদের 6 সমন্বয়ককে জোরপূর্বক আন্দোলন স্থগিত করে দেওয়া হয়। তো যখন আন্দোলন স্থগিত করে দেয় তখন আমাকে হান্নান মাসুদ ফোন দেয়, তখন ফোন দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে ভাই এখন কি আন্দোলন কন্টিনিউ করতে পারবো কিনা। তখন আমি বললাম হচ্ছে আন্দোলন অবশ্যই কন্টিনিউ করতে পারবো, যদি তোমরা না পারো আমার থার্ড ডে রেডি আছে, আমি আন্দোলন কন্টিনিউ করবো। কিন্তু আমরা বললাম আমরা একজন থাকলে আমরা একাই আন্দোলন চালিয়ে যাব। তখন তুমি বলো হচ্ছে বন্দুকের নলের মুখে স্বীকারোক্তি নেওয়া হয়েছে, এই রায়কে আমরা মানি না, এই স্বীকারোক্তিকে আমরা মানি না। তখন সবাই এই ধরনের স্টেটমেন্ট দিল এবং পরবর্তী দিন আমরা বিক্ষোভ কর্মসূচি দিলাম। এবং বিক্ষোভ কর্মসূচি এই কর্মসূচিগুলো না মানার জন্য এত আমাদেরকে ব্যাক পেতে হয়েছে,
তখন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলাপ করলাম, মানবাধিকার কর্মীদের সাথে আলাপ করলাম, সারা দেশে মিটিং করলাম, সবাইকে নির্দেশনা দিলাম। এবং সেদিন রাজশাহী, চট্টগ্রাম, খুলনা এবং আপনার ফেনী, নোয়াখালী থেকে শুরু সারা দেশে বড় কর্মসূচি হয় না, ছোট ছোট ঢাকায়, উত্তরা, মিরপুরে, কিন্তু ওই দিন রাস্তায় নামাটাই ছিল সিগনিফিকেন্ট। এবং একই সাথে ঢাকায় পল্টনে মোসাদ্দিক অ্যারেস্ট হয়েছিল, রাফি অ্যারেস্ট হয়েছিল, এবং তাদের সাথে আমার সবার সাথে আমার কোর্ডিনেশন হচ্ছিল এবং তাদেরকে গুম করে রাখা হয়েছিল। কিন্তু ওই দিন যে তাদের রাস্তায় নামা, শিক্ষার্থীদের আবার যে রাস্তায় প্রতিবাদ করতে পারা, সেটার মাধ্যমে আবার সারা দেশে নতুনভাবে উজ্জীবিত হয়। তো পরবর্তী দিনে কর্মসূচি আমরা তখন কি দেবো এটা নিয়ে আলাপ করছিলাম। এর মধ্যে হাসিনা শোক দিবস ঘোষণা করে। তো যে হাসিনা আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে, খুন করেছে, সে হাসিনা আবার সে নিজেই শোক দিবস ঘোষণা করে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এই শোককে প্রতিহত করব। তখন এটার জন্য ছাত্র দল, বিভিন্ন গ্রুপ যারা আছে তাদের বিভিন্ন জনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ আসছিল। তখন আমরা কি কর্মসূচি দেওয়া যায়, এটা ফরহাদ ভাই এই আইডিয়াটা দিয়েছিল। তখন বলা আমরা এই শোককে প্রতিহত করব, চোখে এবং মুখে লাল কাপড় বেঁধে আমরা শোককে আমরা প্রতিহত করব। তখন এই আইডিয়াটা মূলত ফরহাদ ভাই দিয়েছিল এবং আমাদের মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় তখন সাংগঠনিক সম্পাদক, তাকে বললাম কিছু হ্যাশট্যাগ দেওয়ার জন্য। তখন সে হ্যাশ জুলাই ম্যাসাকার, তখন ওই প্রোফাইল লাল হওয়া শুরু হলো, এই আইডিয়াগুলো তখন আসছিল। এবং এইটা আমরা পুরো প্রেস রিলিজ লেখার পরে সেটা আমরা ঘোষণা দিলাম। শব্দের খেলা, রঙের খেলা, সবকিছুই যেন এই বিপ্লবে ছিল। এক্স্যাক্টলি। তো এইটা যখন ঘোষণা দিলাম, ঘোষণার পরে প্রেস রিলিজ হিসেবে আসার পর মুহূর্তের মধ্যে পুরো ফেসবুক আবার জুলাই ফিরে আসছে, মুহূর্তের মধ্যে আবার একটা বিপ্লব, আবার জীবনী শক্তি, মুহূর্তের মধ্যে দেখা গেল কারা গণহত্যার পক্ষের শক্তি, যারা কালো করছে, ধারণ করছে, আর যারা এই যে পক্ষ বিপক্ষটা একদম পরিষ্কার হয়ে গেল। তখন যারা লড়াই সংগ্রাম করছে তারা লাল ধারণ করেছে এবং মুহূর্তের মধ্যে পুরো সোশ্যাল মিডিয়ায় পুরো লাল হয়ে গেছে। পরিবারের সহযোগিতাটা কেমন পাচ্ছিলেন ওই সময়গুলোতে, বা তারা আসলে আপনি যখন বেরিয়ে যাচ্ছিলেন, দিন শেষে তো আপনি পরিবারের একজন সদস্য, আপনার নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত থাকতেন, সারাদিন ফোনে পাচ্ছিলেন না অনেক সময়, এই বিষয়গুলো কেমন ছিল ছোট করে যদি একটু বলেন। দেখেন, আমরা প্রতিনিয়ত এই ক্যাম্পাসে, আমি 2017 সালে আসি, আসার পর থেকে এই ক্যাম্পাসটা এমন একটা ক্যাম্পাস ছিল, আমরা প্রতিনিয়ত এখানে যে ঘোরাফেরা করতাম, এখানে মিশতাম, আসতাম, প্রতিনিয়ত কিন্তু শহীদ হওয়ার বাসনা নিয়ে আমরা হাঁটাচলা করতাম। এবং আমি 2013 সাল থেকে সকল আন্দোলন সংগ্রামে আমি ছিলাম। আমি যখন এলাকায় ছিলাম তখন 13 সালে, 14 সালে প্রতিনিয়ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে, পরে চট্টগ্রাম মহানগরের 15 সালে সকল আন্দোলন সংগ্রামে ছিলাম। তখন থেকে আমরা প্রতিনিয়ত রাস্তায় যাইতাম, মিছিলে যাইতাম, শহীদ হওয়ার বাসনা নিয়ে। আল্লাহ তাআলা কবুল করে নেয়। এবং এই জুলাই বিপ্লবের শুরু থেকেই 19 জুলাই থেকে যখন একদম সিভিয়ার অবস্থা, প্রতিনিয়ত একই সাথে পলিসি মেক করা, নীতি নির্ধারণ করা, সকল অংশের সাথে যোগাযোগ করা, একই সাথে আবার রাজপথে নেমে আন্দোলন সংগ্রামে একত্রিত হওয়া। তো এই পুরো সময়টা জুড়েই আমাদের বাসনা ছিল আমরা শহীদ হব। এবং পরিবার থেকে ফোন দিত, পরিবার থেকে বলতো, যখন ফোন দিত তখন আমার আম্মুর একটু প্রেশার নিতে পারে না, মানসিক একটু কোনো কিছু চিন্তা করলে তখন দেখা যায় অস্বাভাবিক হয়ে যায়। যে কারণে আম্মার সাথে এগুলো শেয়ার করতাম না, আব্বা আম্মার সাথে শেয়ার করতাম না, বলতাম আমি আছি। কিন্তু দেখা গেছে আমি রাজপথে, কিন্তু আমি বলতেছি আমি রুমে আছি। কিন্তু আমার আম্মু জানতো, তার ভেতরে সবসময় ছটফট করতো, সে সবসময় জানামাজে থাকতো, কান্না করতে করতে আম্মু অসুস্থ হয়ে পড়ছিল। আমার মামা বলছিল, আমার মামা সৌদি আরবে থাকে, সে যখন আমাকে ফোনে পাচ্ছে না, যোগাযোগ করতে পারতেছে না, সে আল্লাহর ঘর ধরে ধরে কেঁদে আমার জন্য দোয়া করতেছিল, তাওয়াফ করছিল। এবং তারা একদম সবাই, আমার পুরো পরিবারের সবাই পাগলের মতো হয়ে গেছিল, আমাকে পাচ্ছে না, তারা বিশ্বাস করতে পারছিল না। তো এবং আমরাও তখন প্রতিনিয়ত আমরা শহীদ হওয়ার জন্য রাস্তায় যাইতাম। এবং যখন শুনতে পাইতাম প্রতিদিনে আমাদের 100, 150, 200 ভাই বোন শহীদ হয়েছে, এটা শুনে এত কষ্ট লাগতো, এত খারাপ লাগতো। এবং ওই মাগুলোর কথা চিন্তা করতাম, তাদের সন্তান হারা ওই মাগুলো, ওই বাবাগুলো, ওই ভাইগুলো, ওই বোনগুলো, তারা আজকের রাতে তারা কিভাবে কাটাচ্ছে। ওই পরিবারগুলো যাদের সন্তানরা, যাদের ভাইরা চোখ হারাইছে, পা হারাইছে, তারা কিভাবে কাটাচ্ছে, হাসপাতালে বেঁধে কাটাচ্ছে। এবং এগুলো দেখে এত কষ্ট পাইতো এবং এত খারাপ লাগতো। এবং আবার একই সাথে এই শপথবদ্ধ হইতাম, এই হাসিনার পতন করতেই হবে, এই হাসিনাকে আমরা শেষ পর্যন্ত। এবং আমরা যেটা করতাম, রাজপথের পরে আমি জায়নামাজে দাঁড়াইতাম, জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রতি রাতেই কান্না করতাম, আল্লাহর কাছে দাঁড়িয়ে সেজদায় গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতাম, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের জন্য অভিভাবক পাঠাও, এই জালেমকে তুমি ধ্বংস করে দাও। এইভাবে শেষ পর্যন্ত যখন এই জালেমের বিদায়ের খবরটা শুনলেন বা জানতে পারলেন, আর তার আগে তো অনেকগুলো প্রেক্ষাপট ছিল, ঢাকা অ্যাটাকের, তারপরে বিভিন্ন রকমের প্রেক্ষাপট আগের দিন ছিল, 4 তারিখের একটা ঘোষণা ছিল, 5 তারিখে এরকম কিছু একটা হয়ে যাবে। হয়তোবা আপনারা তখন ভাবছিলেন বা বুঝতে পারছিলেন, যেহেতু আপনারা একদম কোর পজিশনে ছিলেন, যে হয়তোবা পতনটা খুব কাছাকাছি চলে এসেছে, আল্লাহর সাহায্যটা হয়তোবা আমরা পাবোই শেষ পর্যন্ত। কিন্তু সবশেষে যেই খবরটা শুনলেন যে খুনি হাসিনা চলেই গেল, সেই দিনটার সেই উচ্ছ্বাস এবং আজকের দিনে ঠিক এইখানে বসে
নানান বিভক্তির গল্পের মধ্যে থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখেছিলাম বা আপনারা দেখেছিলেন, সেই জায়গায় বসে ওই দিনের সেই উচ্ছ্বাস এবং আজকের দিনের প্রত্যাশা, মানে সেদিনের প্রাপ্তি এবং সামনের দিনের প্রত্যাশা, এটার মধ্যে কোনো ফারাক আছে নাকি তারপরেও আপনি বলবেন যে না আমরা সামনের দিকে এগোতে পারবোই? দেখেন, এইটা আমাদের 1 আগস্ট থেকে আমাদের কাছে পরিষ্কার ছিল হাসিনা যে আর টিকছে না। তখন থেকে কিন্তু আমরা সরকারের ফরমেশন এই সবকিছু নিয়ে আলাপ শুরু করেছি এবং 5 আগস্ট যখন সকাল থেকে আমরা কিন্তু এই হাতিরপুলে এখানে অবস্থান নিয়েছিলাম, একই সাথে মুক্তিগামী জনতা সারা দেশ থেকে ঢাকার প্রত্যেকটা প্রবেশমুখে তারা অবস্থান করেছিল। এবং যখন আমরা শুনলাম খুনি হাসিনা পালাইছে, তখন আমরা মানুষের উচ্ছ্বাস দেখতে পেয়েছি। যে যেখানে ছিল, আমি যেখানে ছিলাম হাতিরপুল, এখানে আমরা সবাই সিজদায় চলে গেছি। সিজদায় গিয়ে একসাথে সবাই সমস্যরে চিৎকার করে আল্লাহর কাছে কান্না করছিল এবং শুকরিয়া আদায় করছিল। যে যেখানে আছে আল্লাহকে শুকরিয়া আদায় করছিল, কারণ গত 16 বছরে মানুষরা এত বেশি মজলুমের শিকার হয়েছে। হাসিনা এত মায়ের বুক খালি করেছে এবং এই জুলাই যে সে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, মানুষ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে। মানুষ রক্ত দেখতে 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 মানুষ আর সহ্য করতে পারছিল না। প্রত্যেকের হৃদয়ের মধ্যে রক্তকরণ হচ্ছিল। যখন সবাই শুনলো হচ্ছে এই খুনি হাসিনা পালাইছে, এটা মানে সবার জীবনের সবচেয়ে আনন্দ মুহূর্ত ছিল এটা। সবাই শুকরিয়া করছিল, আদায় করছিল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিল, মিষ্টি বিতরণ করছিল এবং সবাই একসাথে গণভবন অভিমুখে, ফতে গণভবন অভিমুখে তারা সবাই রওনা দিয়েছিল। এবং ওই সময় আমরা তখন একটা গ্রুপ, যেহেতু আমরা পলিসি মেকিং এর অংশ, তখন আমরা গভর্নমেন্টের ফরমেশন নিয়ে তখন আলাপ শুরু করে দিয়েছি এবং বসা শুরু করে দিয়েছি। তখন আমি সেন্ট্রাল মসজিদ এখানে আসলাম, এখানে নাসির, মাহফুজ, তারপর হচ্ছে আসিফ, এরপর হচ্ছে নাহিদ, এরা সবাই আমরা একসাথে গিয়ে তখন হচ্ছে চ্যানেল 24 অফিসে গেলাম। ওইখানে গিয়ে গভর্নমেন্টের ফরমেশনের সামগ্রিক আলাপ করা এবং প্রেস কনফারেন্স করা, এবং ওই প্রেস কনফারেন্সে দেখতে পেলাম আমি সামনে আছি। তখন থেকে মূলত সামনে আসে। এর আগ পর্যন্ত সবসময় আন্দোলনে ছিলাম, কিন্তু এই সামগ্রিকতার স্বার্থে যেন বিভাজন যেন তৈরি না হয়, এই স্বার্থে আমরা ওই সামনে থেকে ক্রেডিটবাজি করা অথবা ফুটেজগিরি করা ওই কাজগুলো আমরা করি নাই। তো ওই দিনে আসা এবং এর মাধ্যমে হচ্ছে গভর্নমেন্টের ফরমেশন এই সবকিছু ঘোষণাগুলো দেওয়া, সে কাজগুলো করেছিলাম। তখন আমাদের সবার আকাঙ্ক্ষা ছিল এই শহীদরা যে জন্য জীবন দিয়েছে, এই জুলাই বিপ্লব যেটার জন্য হয়েছে, শহীদদের যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার আলোকে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করব। আচ্ছা, সেখানে আসবো, কিন্তু ওই যে আপনি যেটা ফরমেশনের কথা বললেন, এরপর তো আপনারা ফরমেশন নিয়েই আসলে চিন্তা করছিলেন। হ্যাঁ, এবং এই গল্পটা যদি ছোট্ট করে একটু বলেন। ওই ফরমেশনের জন্য এটা আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে 3 আগস্ট আমি তাকে মেইল করি তার বিশেষ সহকারীর মাধ্যমে, এবং উনি আমাদেরকে খুব অ্যাপ্রিশিয়েট করে, কংগ্রাচুলেট করে এবং পুরো ঘটনাটা আমি তাকে জানাই। এবং ওনার সাথে 4 আগস্ট আমাদের অনলাইন একটা মিটিং হওয়ার কথা ছিল, এবং আমি আসিফকে বলি, আসিফ মাহমুদ তখন ওই মিটিংয়ে কারাগারে থাকবে, ওইটা নিয়ে আমরা আলাপ করি। তখন ওখানে মাহফুজ, নাহিদ, আমি এবং আসিফ, আমরা এই 4 জন থাকার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিই। কিন্তু 4 আগস্ট আপনার মনে থাকার কথা, এখানে পুরো ঢাকায় যে অবস্থা ছিল, ছাত্রলীগ, সন্ত্রাসী, আওয়ামী লীগ এবং খুনি হাসিনার পেটো বাহিনী, তারা সকাল থেকে ক্রমাগত তারা গুলি বর্ষণ করছে। এবং ওই দিন ওই অবস্থা ছিল না, দুপুর নাগাদ প্রায় 100-র উপর আমাদের ভাইবোন শহীদ হয়ে গেছে, যেখানে ওই মিটিংটা আমরা করতে পারি নাই। এবং সর্বশেষ হাসিনা পালানোর পরে সন্ধ্যায় চ্যানেল 24 অফিস থেকে স্যারকে আবার ফোন দেওয়া হয়, আমরা কথা বলি, ওখানে আমি ছিলাম। এরপরে হচ্ছে আমাদের প্রেস কনফারেন্সের পরে আমরা রাতে একটা বাসায়, আমি নিয়ে আসি সবাইকে, একটা বাসায় ধানমন্দির, ওখানে বসি। রাতে স্যারকে ফোন দেওয়া হয়, স্যার কনফার্ম করে ইউনূস স্যার, এবং রাতেই ওই বাসা থেকে আসিফ, নাহিদ, বাকের সহ একটা হচ্ছে ভিডিও করা হয়, এবং ওই ভিডিওতে আমাদের যে সরকার, সেই সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়, এবং এর মাধ্যমে আবার বাকি কাজগুলো হয় আর কি। এর মানে আর অনেক গল্প আছে, সেটা আমরা অন্য কোনো একটা এপিসোডে ইনশাআল্লাহ বলবো। জুলাই বিপ্লবে যে আমরা সবাই সবার পরিচয় ভুলে গিয়ে নেশন বিল্ডিং এর জন্য যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছে, তো আমাদের এই জুলাইয়ের স্পিডটা হচ্ছে এটা, সবাই একভাবে একত্রিত হয়ে আমাদের বাংলাদেশ প্রশ্নে সবাই এক হয়ে কাজ করে, একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশের জন্য যে শহীদদের জীবন দিচ্ছে সেটার জন্য কাজ করা। তো একটা জাতি আর কত রক্ত দিবে বলেন? গত 54 বছরে তো আমরা কম রক্ত দিইনি, এই জুলাইয়ে তো আমরা কম রক্ত দিইনি। এরপরও যদি আমরা এখনো জুলাইয়ের পরেও যদি নিজেরা নিজেদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ, এগুলো নিয়ে নিজেদের মধ্যে যদি ভেদাভেদে, কাদা ছোড়াছড়িতে ব্যস্ত থাকি, তাহলে একটা দেশ আর কখন জাতি হয়ে সে জাতি হবে? একটা দেশ কখন আবার হচ্ছে সে ঘুরে দাঁড়াবে? আমি মনে করি এটাই আমাদের সময়। জুলাইয়ের মাধ্যমে আমাদের একটা ঐতিহাসিক সুযোগ আসছে, এই সুযোগকে কাজে লাগাইতে হবে। এই সুযোগকে কাজে লাগিয়ে যদি আমরা ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণ করতে না পারি, তাহলে আগামীর যে প্রজন্ম আসবে, সে প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না, এবং তারা আমাদেরকে সারা জীবন অকৃতজ্ঞ হিসেবে আমাদেরকে বলবে। তো সেখানে আমি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিসগুলোকে, ছাত্র সংগঠনগুলোকে, আপমর ছাত্র জনতাকে আমি অনুরোধ করবো, আসেন দেশের প্রশ্নে এক হয়ে জুলাইয়ের যে স্পিড ছিল, সেই স্পিডকে লালন করে একটি ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আজকের মতো আমার কথা শেষ করতে চাই।
প্রতি বছর এভাবে ঘুরে ফিরে জুলাই আসবে, কিন্তু লাল জুলাইয়ের গল্প থেকে যাবে। 24-এর লাল জুলাইয়ের গল্প চলছিল। আমাদের সঙ্গে আজকে অতিথি ছিলেন আমাদের সবার প্রিয় আবু সাদিক কায়েব। তার কাছ থেকে এই একটা বিপ্লবের গল্প ঠিক মাত্র ছোট্ট একটা পর্বে, আমাদের লিমিটেড একটা সময়ে আসলে পুরোটা শোনাবার বা আপনাদেরকে সামনে তুলে ধরবার সুযোগটা হয়তো বা এভাবে হয়নি। আমরা ভবিষ্যতে আরও ডিটেইল গল্পটা শুনবো। তবে যতটুকু জেনেছি, যতটুকু শুনেছি, আমরা বুঝেছি যে এই লাল জুলাইয়ের এই গল্পগুলোই আমাদের সামনের বাংলাদেশ, আমাদের ইনসাফের বাংলাদেশ, আমাদের কাঙ্ক্ষিত সেই সোনার বাংলাদেশ, আমাদের সৎ মানুষের বাংলাদেশ গড়ে তুলবার জন্যে একদম সাহস হিসেবে কাজ করবে, এই বিশ্বাসটা আমরা রাখি। প্রিয় দর্শক, এভাবেই চলমান থাকবে আমাদের লাল জুলাইয়ের গল্প। আমাদের লাল জুলাইয়ের গল্প শুনবার জন্যে বা দেখবার জন্যে অবশ্যই আমাদের প্যানভিশন টেলিভিশনের যে সোশ্যাল মিডিয়া আছে, অর্থাৎ আমাদের ফেসবুক এবং ইউটিউবে আমাদের যে মাধ্যম আছে সেখানে আপনারা যুক্ত থাকবেন। আমাদের লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের এই গল্পগুলো ছড়িয়ে দেবেন। আপনি হয়তো কিছুই করতে পারেন নাই এই লাল জুলাইয়ের গল্পে বা ওই সময়গুলোতে, কিন্তু আমি জানি যে আপনার জায়গা থেকে আপনি একটা পোস্ট করেছিলেন, আপনার জায়গা থেকে একটা পোস্ট সেদিন শেয়ার করেছিলেন। অতএব সহযোদ্ধা আপনিও ছিলেন। আবারও নতুন করে এই গল্পটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। আজকের মতো আমি জহিরুল ইসলাম টুটুল বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সবাইকে লাল জুলাইয়ের গল্পের এবং সেই সঙ্গে লাল জুলাইয়ের শুভেচ্ছা।